খুন, গুণ, প্রতারণা, যে রহস্য দেখলে পুলিশ পর্যন্ত হাল ছেড়ে দেয়, সেখানেই হাজির হয় এক অদ্ভুত মানুষ। নাম তার আরমান মিস্ত্রি। পেশায় সাবেক পুলিশ অফিসার। তার মস্তিষ্ক এতটাই তীক্ষ্ণ যেন সে এক জ্যান্ত সুপার কম্পিউটার। কিন্তু আরমান মিস্ত্রির আছে জটিল আগ্রহ। সে কোনো অগোছালো জিনিসপত্র কিংবা ময়লা একদমই সহ্য করতে পারে না। একটা কলম যদি একটু এদিক সেদিক হয়, যতক্ষণ না সেটা নিখুঁতভাবে ঠিক করবে ততক্ষণ তার শান্তি নেই। তবে তার এই তীক্ষ্ণ বুদ্ধির জন্যই সে যে কোনো জটিল কেসের সমাধান খুব সহজেই করে ফেলতে পারে। কিন্তু ওই যে কথায় আছে না, বাতির নিচে অন্ধকার, ঠিক তেমনি শত শত জটিল কেসের সমাধান তুড়ি মেরে করলেও নিজের স্ত্রীর খুনের রহস্য সে আজও বের করতে পারেনি। যখনই সে তার স্ত্রীর খুনের রহস্যের সমাধান খুঁজতে যায়, তখনই সে পেঁচিয়ে যায় এক জটিল গোলক ধাঁধায়। মিস্ত্রি কি পারবে তার স্ত্রীর খুনের রহস্যের সমাধান করতে, নাকি ভয়ানক এই খেলার শেষ হবে মিস্ত্রির রক্ত দিয়ে? এমনই ভরপুর সাসপেন্স, টুইস্ট, মার্ডার মিস্ট্রি আর পাগলাটে এক গোয়েন্দার গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ মিস্ট্রি। এক ক্রাইম সিনে পুলিশ আর ফরেন্সিক টিম যার যার মতো তদন্তে ব্যস্ত। মেঝেতে একটা মেয়ের লাশ উপুর হয়ে পড়ে আছে। ক্রাইম ব্রাঞ্চের এক্স অফিসার আরমান আশপাশটা পর্যবেক্ষণ করে বলে গ্যাস। সাথে সাথেই সবাই ভেবে নেয় সম্ভবত কিচেনের কথা বলছে। কিন্তু ওসিডিতে মানে সবকিছু পারফেক্ট থাকতে হবে এমন এক রোগে আক্রান্ত আরমান আসলে তার বাসার গ্যাসের চুলার কথা বলছে। আরমানের পিএ সারানিয়া বিরক্ত হয়ে বলে, গ্যাস আমি নিজে বন্ধ করেছিলাম, আপনি কেস সলভে মন দেন। ইন্সপেক্টর বলে, এই বিল্ডিং এ প্রায় চুরি হয়, আমার মনে হয় রাতে চোর এসেছিল। নিকিতাকে দেখে ঘাবড়ে রান্নাঘর থেকে চাকু নিয়ে এসে পেটে ঢুকিয়ে দিয়েছে। ক্রাইম সিন দেখে তো এমনই মনে হচ্ছে। আরমানের মন কি আর এসবে আছে? তার নজর তো টেবিলের ক্যালেন্ডারের দিকে, যেখানে প্রথম কয়েক তারিখে মার্ক করা থাকলেও পরের তারিখগুলোতে মার্ক করা নেই। তাই দ্রুত মার্কার উঠিয়ে সব তারিখে মার্ক করা শুরু করে দেয়। সারানিয়া রেগে তাকে থামতে বললে তবেই আরমানের হুঁশ ফিরে আসে। আরমান বলে, ক্রাইম সিন এমন ভাবে সাজানো হয়েছে যেন পুলিশ চোরের গল্পটা বিশ্বাস করতে বাধ্য হয়। হঠাৎ জানালার পর্দার কাছে গিয়ে শুকতে শুকতে বলে, এখানে কেউ স্মোক করেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটা লোক জানালায় দাঁড়িয়ে স্মোক করছে। আরমান বলে, নিচে যেহেতু কোনো ছাই নেই আর স্মেলটা ম্যানথলের মতো, তার মানে খুনি ভ্যাপ নিচ্ছিল। ইন্সপেক্টর বলে, ভিকটিমও তো স্মোকার হতে পারে। আরমান বলে, ভিকটিম স্মোকার হলে এই গন্ধ সারা ঘরে থাকতো। আরমান ভিকটিমের নাম জিজ্ঞেস করলে ইন্সপেক্টর বলে, নিকিতা। আরমান বলে, খুনি খুন করার পরও চলে না গিয়ে কি যেন খুঁজছিল, এই জন্য সব ড্রয়ার খোলা। এমনকি সে নিকিতার কম্পিউটারও ব্যবহার করেছে। সম্ভবত কোনো ফাইল ডিলিট করেছে অথবা দেখেছে। আমার ধারণা মতে তার উচ্চতা 6 ফুট 3 বা 4 হবে। আরমান হঠাৎই আবারও কেসের ডিসকাশন বাদ দিয়ে সানিয়ার কাছে গিয়ে বলে, তুমি শিওর তো গ্যাস বন্ধ করেছিলে? না হলে আমার পুরো ঘর জ্বলে যাবে। সানিয়া বলে, এসব বাদ দিয়ে কেসে ফোকাস করেন, কারণ কেস সলভ হলে ওরা আমাদেরকে টাকা দিবে, টাকা না পেলে না খেয়ে মরতে হবে। আমার বিশ্বাস আপনি পারবেন। আরমান এবার খুশি মনে ফিরে আসলে ইন্সপেক্টর জিজ্ঞেস করে, কম্পিউটারের বিষয়ে আপনি এত শিওর কিভাবে? আরমান বলে, ফরেন্সিক টিম জানিয়েছে কম্পিউটারের উপরে কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। এটা কিভাবে সম্ভব? অন্তত নিকিতার ফিঙ্গারপ্রিন্ট তো থাকবে। সেটাকে মুছলো। আর নিকিতার হাইট 5 ফুট 4 ইঞ্চি, কিন্তু চেয়ার দেখে বোঝা যাচ্ছে ওটা কোনো লম্বা লোকের জন্য সেট করা হয়েছে। ফ্ল্যাশব্যাকে সেই অজ্ঞাত লোকটাকে কিবোর্ড মুছতে আর চেয়ারের হাইট ঠিক করতে দেখা যায়। আরমান আর কোনোভাবেই কেসে মন দিতে পারছে না, কারণ তার এখনো মনে হচ্ছে সে বাসায় গ্যাস অন করে রেখেছে। তাই দৌড়ে বের হয়ে যায়। তদন্ত অফিসার যদি এমন পাগল হয় তাহলে সে কেস কিভাবে সলভ করবে কে জানে। পরের দিন সকাল হতে আরমান গুনে গুনে 2 পাটি দাঁত 32 বার করে ধোয়। 32 বার করে ব্রাশ দিয়ে ডলে গ্যাসের চুলা ভালো করে বন্ধ হয়েছে কিনা চেক করে। সব জামা একই গ্যাপে গুছিয়ে তার ডক্টরের সাথে দেখা করতে আসে। ডক্টরকে বলে, আমার জীবন এখন আমার নিয়ন্ত্রণে। ডক্টর শন বলে, শুনলাম তুমি নাকি মুম্বাই পুলিশের কেসে কনসালটেন্টের কাজ করছো। আরমান বলে, আসলে বাকুলার সাব ইন্সপেক্টর আমার বন্ধু, তাই আমাকে কেসে সাহায্য করতে বলেছে। ডক্টর জিজ্ঞেস করে, তা তুমি শিওর তো যে এই কাজ করতে পারবে? আরমানের নজর তখন ডক্টরের কেবিনের উল্টে যাওয়া এক পর্দায়। ডক্টর বলে, তুমি ঠিক আছো তো, নাকি আমি পর্দা ঠিক করে দিব? আরমান হেসে বলে, আপনি আমাকে টেস্ট করছেন তাই না?
ডক্টর গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, রাতে ঠিক মতো ঘুমাতে পারো তো, নাকি এখনো সুস্মিতার স্বপ্ন দেখো? আরমান হাসতে হাসতে বলে, নিজের স্ত্রীর স্বপ্ন দেখবো না তো কার স্বপ্ন দেখবো? বলেই আর সহ্য করতে না পেরে দৌড়ে পর্দা ঠিক করতে চলে যায়। মানে এই লোক জীবনেও শুধরাবে না। মহারাষ্ট্র দাল নামের এক র্যালিতে দুই নেতার সাথে এক নেত্রী স্টেজে উঠতেই সবাই খুশিতে হই হুল্লোড় করতে থাকে। গণেশের বিশাল বড় মূর্তির সামনে একদল লোক জোরে জোরে ঢোল বাজাচ্ছে। ভিড়ের পেছন থেকে একটা লোক কাঁধে বস্তা নিয়ে পাশের পুরনো এক বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উঠতে থাকে। রাজনীতিবিদ রাউত তখন স্টেজে সবার উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ায় ব্যস্ত। তখনই সেই লোকটা এক জানালার পাশে দাঁড়িয়ে বস্তা থেকে বন্দুকের সব পার্ট বের করে বন্দুক রেডি করছে। রাউতের ক্যাম্পেইন ম্যানেজার মনোজ রাউতের স্ত্রী মাধুরীকে জিজ্ঞেস করে, কেমন লাগছে আপনার? মাধুরী বিরক্ত হয়ে বলে, হাসার নাটক করতে করতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। মনোজ বলে, এত জলদি ক্লান্ত হলে হয় নাকি? রাউত স্যারকে তো পিএম বানাতে হবে, এখনো তো অনেক কাজ বাকি। পাশ থেকে রাউতের বিজনেস পার্টনার তাদের দিকে কেমন ভাবে যেন তাকায়। তখনই রাউত মাধুরীকে স্টেজে ডেকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে ঢোল বাজাতে বলে খুশিতে নাচতে শুরু করে। অপরদিকে সেই লোক বন্দুকের নল জানালা থেকে বের করে রাউতের দিকে তাক করে। লোকটা ট্রিগারে চাপ দিতেই যাবে, তখনই রাউত মাথা ঝুঁকিয়ে প্রণাম করলে গুলিটা গিয়ে লাগে রাউতের বডিগার্ড ওমকারের গলায়। মনোজ চিৎকার করে বলে, 3 তলার জানালা থেকে গুলি করেছে। সবাই ভয়ে পালাচ্ছে। রাউতের বডিগার্ড রাউত আর মাধুরী সহ বাকি সবাইকে নিয়ে জলদি গাড়িতে ওঠে। ওমকারের লাশ ওভাবেই স্টেজের উপরেই পড়ে থাকে। কিছুক্ষণ পর পুলিশের গাড়ি ক্রাইম স্পটে আসলে এসপি সেহমত এসআই বান্টির কাছে আসে। বান্টি বলে, গুলিটা রাউতের জন্য করা হলেও গুলি লেগেছে ওমকারের গায়ে, তবে সেই শুটারকে এখনো পাওয়া যায়নি, আর ফুটেজেও কিছুই পাওয়া যায়নি। সেহমত রেগে বলে, এত সিকিউরিটির পরও এসব কিভাবে হলো? কমিশনার তেজপাল সব শুনে বলে, রাউত এখন সিম্প্যাথির জন্য বেশি করে র্যালি করে বেড়াবে। তোমরা কি ওকে এত প্রোটেকশন দিতে পারবে? এখন যেভাবেই হোক খুনিকে খুঁজতে হবে, না হলে পুরো ফোর্সের বদনাম হবে, আর একমাত্র মিস্ত্রি কম সময়ের মধ্যে এই কেস সলভ করতে পারবে। আরমান মিস্ত্রির নাম শুনে সেহমত বিরক্ত হয়ে যায়, তবে কি আর করার, সিনিয়রের আদেশ বলে কথা। তাই পরের দিনই এক ডেভেলপারের অফিসে সাধারণ পোশাকে আরমান এবং শাহানিয়ার সাথে দেখা করে। একসময় সেহমত আরমানের আন্ডারে ট্রেনিং নিয়েছে, তাই তাকে স্যার বলে ডাকলে আরমান বলে, এখন তুমি আমার সিনিয়র, তাই এসবের দরকার নেই। সেহমত আর কথা না বাড়িয়ে তার টিম নিয়ে ভেতরে রাউতের অফিসে আসে। মনোজ রেগে বলে, আপনাদের কথা মতো আমরা পালিয়ে পালিয়ে থাকতে পারবো না, আমার ক্যান্ডিডেটকে পাবলিক র্যালি তো করতেই হবে। আরমান এসবের মন না দিয়ে সে আছে পাশের ম্যাপের উপরের পিনগুলোকে সাজানোর কাজে। মাধুরী রেগে বলে, বোঝাই যাচ্ছে এটা অপোজিশন পার্টির কাজ। রাউত বলে, জীবনে যত টাকা কামিয়েছি তার থেকে আমার শত্রুর সংখ্যা বেশি, তাই আমি বিশেষ কাউকে সন্দেহ করতে পারছি না। তখনই পরশ বলে, এসব তদন্ত বাদ দে, তদন্ত করলে খামোখাই ঝামেলা হবে, মিডিয়ার মুখ আমি বন্ধ করে দিব, অন্তত মাধুরীর কথা তো ভাব। মাধুরী রেগে উঠে গেলে তার পিছু পিছু রাওয়াত যায়। তখনই পরশের নজর আরমানের উপরে গেলে সে রেগে বলে, এই লোকটা কে? আমাদের মুম্বাই বিজনেসের সব সাইট পিন করা ছিল, এই লোক করছেটা কি? সেহমত রেগে আরমানকে থামতে বললে আরমান বলে, আমি তো রং অনুযায়ী সাজাচ্ছিলাম, কোনো সমস্যা নাই, আমার সব মনে আছে, এখনই সব জায়গার মতো রেখে দিচ্ছি। পরশ রেগে তার থেকে বোর্ড সরিয়ে নিতে গেলে তাদের ধাক্কায় সব পিন খুলে পড়ে যায়। আরমান নিজেই এবার মনে করতে করতে সব পিন জায়গার মতো লাগিয়ে রাখে। মাধুরী রেগে বলে, আমার স্বামীর উপরে গুলি চলেছে, আর এই লোকের মতো পাগলকে কেন ধরে এনেছেন? এর সমস্যা কি? সেহমত বলে, কেসটা জরুরি বলে আরমানকে আনা হয়েছে। শারনিয়া বলে, মানসিক ট্রমার কারণে তার ওসিডি হয়ে গেছে, তাই তাকে ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছিল, তবে এখন সে সুস্থ। আসলে তার চোখের সামনে তার স্ত্রীকে গাড়িতে বোম ব্লাস্ট করে মারা হয়। তখনই আরমান বলে, সব শেষ, একদম আগে জায়গা মতো বসিয়ে দিয়েছে, মানে পাগল হলেও কি হবে, তার কাজে সে এখনো পটু। আরমান সবাইকে নিয়ে ক্রাইম সিনে চলে আসে। যেই জানালা থেকে গুলি চালানো হয়েছে, আরমান সেই জানালাটা ভালো করে দেখে বলে, গ্রিলের এই জায়গাটায় বন্দুকের নল ঘষা খেয়েছে, মানে বন্দুকটা এখানেই রাখা হয়েছিল। এরপর জানালা পরিষ্কারও করা হয়েছে, মানে খুনি প্রফেশনাল, অর্থাৎ কন্ট্রাক্ট কিলার। আরমান বান্টিকে বলে, এখানে শুটিং পজিশনে দাঁড়াও তো। বান্টি একটা লাঠি নিয়ে দাঁড়াতেই আরমান বলে, বান্টির হাইট 5 ফুট 10 কি 11 হবে, তাই লাঠিটা সে এখানে ধরেছে। অথচ খুনি আরো কয়েক গ্রিল উপরে বন্দুকের নল রেখেছিল, মানে খুনির হাইট 6 ফুট 3 কি 4 হবে। কয়েকদিন আগেই তো নিকিতার কেস দেখতে গিয়েছিলাম, সেই খুনির হাইটও সেম। আমার তো মনে হয় দুই কেসের খুনি একই। সেহমত রেগে বলে, এটা আবার হয় নাকি? হাইট সেম হলে খুনি এক হয়ে যায় কিভাবে? আরমান বলে, আমাদের দেশে 6 ফুট 3 থেকে 4 ইঞ্চির মানুষের সংখ্যা মাত্র 1%, সেখানে একই সপ্তাহে
একই উচ্চতার দুইজন খুন করেছে তা প্রায় অসম্ভব বলেই পর্দা সুখে বলে সেই একই ম্যানথলের গন্ধ, তার মানে এই দুই খুনের সাসপেক্ট একজনই। শাহমত বলে দেখো আমার দরকার প্রমাণ, গিয়ে প্রমাণ নিয়ে আসো। আরমান আর সায়ানিয়া রাউতের অফিসে এসে জয় নামের একজনকে জিজ্ঞেস করে যে এই অফিসে নিকিতা নামের কেউ কাজ করে কিনা। জয় বলে আমি নিজেও এখানে নতুন জয়েন হয়েছি, তাই কাউকে চিনি না, তবে সবাইকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। সায়ানিয়া তার নম্বর দিয়ে বলে কোনো কিছু জানলে আমাকে জানাবে। জয় সেই নোট নিয়ে সিগারেটের খাপের মধ্যে রেখে দেয়। আরমান শ্মশানে এসে দেখে ওমকারের শেষকৃত্যে রাউত, মাধবী আর পরশ সহ আরো অনেক এসেছে, এমনকি জয়ও আছে। রাউতের কথা শুনে সায়ানিয়া বলে আমি শিওর এই নাটক সিম্প্যাথি ভোটের জন্যই করছে। আরমান বলে এসব গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আমার মন বলছে নিকিতার খুনের সাথে ওমকারের খুনের কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। ওমকারের শেষকৃত্য শেষে সবাই বের হতে গেলে আরমান, রাউত, মাধবী আর পরশকে নিকিতার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে আপনারা কি একে চেনেন? রাউতকে দেখে মনে হয় সে চেনে, তবুও মাধুরীকে দেখে বলে আমি শুধু একটা মেয়েকেই চিনি, আর সে হলো আমার মাধুরী। মাধুরী আর রাউত চলে গেলে পরশ কি যেন বলতে গিয়েও না বলেই চলে যায়। সায়ানিয়া বলে এদের পার্টির মূল্য 1200 কোটি টাকা, আর এই টাকার জন্য এরা সব করতে পারে, তাই আমি এদের কাউকে বিশ্বাস করি না। আরমান লক্ষ্য করে মাধুরীর গাড়িতে পরশ বসতেই মাধুরী মুচকি এক হাসি দিয়ে তার হাতে হাত রাখছে। বিষয়টা বেশ সন্দেহজনক। আরমান শাহমতের অফিসে আসলে শাহমত তার সাথে নিশান্তের পরিচয় করিয়ে দেয়, যে এই কেসের সিসিটিভি ফুটেজ দেখার দায়িত্বে আছে। নিশান্ত বলে খুনি ক্যামেরা অ্যাঙ্গেল খুব ভালো করেই জানতো, তাই সে নিজেকে খুব ভালোভাবে লুকিয়েছে। খুনির সম্পর্কে কিছু জানা না গেলেও গুলির ফরেন্সিক রিপোর্ট থেকে জানা গেছে ওমকারকে যেই বন্দুক দিয়ে মারা হয়েছে তার নাম 12টা স্কোরপিপ টিজিটি, যেটা সাধারণত গ্যাংস্টার এবং প্রফেশনাল শুটাররা ব্যবহার করে। শাহমত বলে ডার্ক ওয়েবে গিয়ে দেখো এই গানের ডিল কে কে করেছে, বর্তমানে কার কার কাছে এই গান আছে। সবাই চলে গেলে আরমান বলে আমার মনে হয় নিকিতার অ্যাঙ্গেলটাও দেখা উচিত। শাহমত রেগে বলে কতবার বলবো এই দুটা কেস আলাদা, বলেই রেগে বের হয়ে যায়। তবে আরমান তো আর এত সহজে হার মানবে না, তাই সে লাভ ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলে তদন্ত করতে আসে। মাধুরী অনাথ বাচ্চাদের গিফট দিতে এসেছে। কিছুক্ষণ পর আরমান তার সাথে কথা বলতে আসলে মাধুরী বলে যা বলার তাড়াতাড়ি বলবেন, আমাকে আরো জায়গায় যেতে হবে। আরমান বলে আপনার আর রাউত সাহেবের বিয়ের কয় বছর হয়েছে? আপনারা কি একে অপরের সাথে খুশি? মাধুরী বেশ রেগে বলে বিয়ের 7 বছর হয়ে গেছে আর আমরা খুব সুখেই আছি। আরমান জিজ্ঞেস করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে? মাধুরী বলে না, সব জয়েন্ট অ্যাকাউন্ট। আরমান বলে ঠিক আছে, আপনার সাথে আপনার বন্ধু পরশের দেখা হলে আমার সাথে দেখা করতে বলবেন। মাধুরী রেগে বলে এবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন, খবরদার আর কখনো আমার সামনে আসবেন না, বলেই দেয় হাঁটা। আরমান আর সায়ানিয়া অফিস থেকে বের হতেই জয় আরমানকে কল দিয়ে বলে আপনি সেদিন যেই নিকিতার নাম বললেন তার নাম একটা রিসিটে পেয়েছি, আমি এখনই বের হব, আসলে কয়েক জায়গায় পোস্টার লাগাতে হবে, আপনার বাসার ঠিকানা বলুন, আমি আসছি। কিছুক্ষণ পর মনোজ বলে আজ অনেক কাজ হয়েছে, আপনারা এখন বাসায় চলে যান। জয়ও সবার সাথে অফিস থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। রাতে আরমান তার স্ত্রীর ছবি দেখতেই সেদিনের ভয়ানক দুর্ঘটনার কথা মনে পড়ে যায়। তার স্ত্রী গাড়িতে বসে দরজা লাগাতেই বোম ব্লাস্ট হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। আরমান মন খারাপ করে ছবিটা রেখে একটা ড্রয়ার বের করে যেখানে তার স্ত্রীর কেসের সব তথ্য আছে। তবে আরমান এখনো সেই কেস সলভ করতে পারেনি, কারণ ডক্টর তাকে মানা করে দিয়েছিল। সেই গিল্ট এখনো আরমানকে কুড়ে কুড়ে খাচ্ছে। আরমান ল্যাপটপে সেই রাতের ফুটেজ দেখতে থাকে। আশেপাশে সব ক্যামেরার অ্যাঙ্গেল থেকে দেখলেও তেমন কোনো ক্লুই পায় না। আরমান অস্থির হয়ে সব ফুটেজ আবারও দেখতে থাকে। তখনই জয় মেসেজ দিয়ে বলে আমি আপনার বাসার নিচে। আরমান নিচে নেমে জয়কে আশেপাশে না দেখে কল দিতে গিয়ে লক্ষ্য করে পাশের এক গাড়ির গ্লাস স্ট্যান্ড উঁচু হয়ে আছে। তখনই পেছন থেকে ফুল স্পিডে একটা গাড়ি এসে আরমানকে মারতেই যাবে, তার আগে আরমান গাড়ির স্ট্যান্ড ঠিক করতে চলে যায়। এত জোরে গাড়ি যেতে দেখে আরমান সেই গাড়ির দিকে অবাক হয়ে তাকাতেই দেখে গাড়িটা আবারও ঘুরে তার দিকেই আসছে। আরমান দ্রুত সেখান থেকে সরতে গেলেই পাশের পার্কিং এ পড়ে যায়। গাড়িটা আবারও ঘুরে তাকে মারতে আসলে আরমান কোনো রকমে উঠে দৌড়ে সেই জায়গা থেকে পালিয়ে যায়। আরমান সোজা শাহমতের কাছে আসলে শাহমত বলে এই জয়কে তো আমার কখনোই সন্দেহ হয়নি, কারণ এর কাছে কোনো মোটিভই নেই। বান্টি বলে যদি এমন হয় যে জয় কি অপোজিশন পার্টি এই দলে নজর রাখতে পাঠিয়েছে? আরমান বলে তা সম্ভব না, কারণ নিয়োগের আগে সব ভালো করে চেক করা হয়। শাহমত বলে জয় যদি সত্যি সত্যি এই কেসে জড়িত থাকে তাহলে রাউতের ম্যানেজার মনোজের সমস্যা বেড়ে যাবে, কারণ 2 থেকে 3 বছর আগে মুম্বাই ক্রিকেট কমিটির ট্রেজারের টাকা সরাতে গিয়ে সে ফেসে গিয়েছিল। তখনই নিশান দৌড়ে এসে বলে জয়
জয়কে পাওয়া গেছে, তবে সে মারা গেছে। সেহমত তার টিম নিয়ে ক্রাইম স্পটে পৌঁছে দেখে ব্রিজের নিচে জয়ের উপর হওয়া লাশ পড়ে আছে। আরমানের এমনি ময়লা আবর্জনা সহ্য হয় না, সে কি আর এই ময়লার মধ্যে নামবে? তাই শারনিয়াকে দিয়ে বলায় যে এটা খুন, তবে সে নিচে নামতে পারবে না। সেহমত উপরে এসে বলে, আমার তো মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট, কারণ বাইক পোলের কাছে পার্ক করা। জয় মনে হয় বাইকে উঠে পোস্টার টাঙাচ্ছিল, হঠাৎ পা পিছলে নিচে পড়ে মাথায় আঘাত লেগেছে আর সেখানেই মারা গেছে। আরমান বলে, তিনটা জিনিস খটকা লাগছে। প্রথমত, জয় আমাকে কলে বলেছিল সে পোস্টার লাগাতে আমার বাসার পাশে আসছে, তাহলে সে এত দূরে কেন আসলো? দ্বিতীয়ত, যদি পোস্টার লাগানোর জন্য বাইকে উঠতো তাহলে বাইক সাইড স্ট্যান্ডে না বরং ডাবল স্ট্যান্ডে থাকতো। তৃতীয়ত, পোস্টারকে পেরেক দিয়ে পোতা হয়েছে, পেরেক পোততে হলে হাতুড়ি লাগবে, সেটা কোথায়? আমার তো মনে হয় হাতুড়ি দিয়েই জয়ের মাথায় বাড়ি দেওয়া হয়েছে, এই জন্যই সেটা ক্রাইম সিনে নেই। ক্রাইম সিনের সিন এমন ভাবে সাজানো হয়েছে যেন পুলিশ এটাকে দুর্ঘটনা মনে করে। তখনই এক কনস্টেবল এসে বলে, জয়ের পকেটে সিগারেটের প্যাকেটে একটা কাগজ পাওয়া গেছে। সেহমত কাগজটা খুলতেই দেখে এটা কোনো ফুলের দোকানের রিসিপ্ট, সেখানে বড় করে এনবি লেখা। আরমান শারনিয়াকে দেখিয়ে জিজ্ঞেস করে, এর কি মানে হতে পারে? শারনিয়া হতবাক হয়ে বলে, নিকিতা বিষ্ণুকারাম। আরমান বলে, আমি আগেই বলেছিলাম এই দুটা কেস মানে জয়কে ধরে তিনটা কেস কানেক্টেড। আরমান আর শারনিয়া মনোজের ক্যাবিনে বসে অপেক্ষা করতে করতে লক্ষ্য করে মাধুরীর নামের প্লেনের টিকিট রাখা। শারনিয়া বলে, কাল মাধুরী তার ট্রাস্টের ফান্ড রেইজের জন্য আহমেদাবাদ গিয়েছিল। তখনই মনোজ ক্যাবিনে এসে আরমানকে দেখে বেশ হক চকিয়ে যায়। শারনিয়া মনোজকে নিকিতার ছবি দেখালি মনোজ বলে, এর নাম যে নিকিতা বার্মা তা তো জানতাম না। নিকি আগে এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করত, পরে অ্যাকাউন্টেন্টের পার্মানেন্ট জব পেয়েছিল। আরমান বলে, আমার জানা মতে আপনি আগে মাধুরী রাওতে চ্যারিটেবল ট্রাস্ট নিজেই সামলাতেন, তাই না? এরপর আপনি ক্রিকেটের ফান্ডিং এর স্ক্যামে জড়িয়ে গেছিলেন, কিভাবে? মনোজ বেশ শান্তভাবে বলে, হ্যাঁ, আসলে আমার জন্য সব একা হাতে ম্যানেজ করা বেশ কঠিন হয়ে গিয়েছিল, তাই আমি নিজেই কাজ ছেড়ে দিয়েছি। এখন মাধুরীর সবকিছু পরশ সামলাচ্ছে। আসলে পরশের সাথে মাধুরীর সম্পর্ক একটু বেশি ভালো। সেহমত এক খবরের সাথে দেখা করতে আসলে সে জানায়, আপনারা যাকে খুঁজছেন তার নাম বাঙালি বুলেট, এক্সপি গ্যাং এর মেম্বার বলেই একটা কাগজে তার ঠিকানা দিয়ে চলে যায়। আরমান আর শারনিয়া পরশের সাথে দেখা করতে আসলে পরশ বিরক্ত হয়ে বলে, আমার ফ্লাইট আছে, কথা বলার সময় নেই। আরমান তখন শারনিয়াকে বলে, স্যারের তো সময় নেই, চলো স্যারের বিষয়ে মাধুরী রাউতকে জিজ্ঞেস করে আসি। মাধুরীর নাম শুনতেই পরশ হক চকিয়ে যায়। পরশ জানায় তার আর মাধুরীর রিলেশন ছিল, তবে গত রাতেই আমরা ব্রেকআপ করেছি। তবে রাউতের উপর হওয়া অ্যাটাকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। গুরুত্বপূর্ণ কোনো তথ্য না পেয়ে আরমান আর শারনিয়া ফিরে আসছিল। তখনই শারনিয়ার প্রতিবেশী কল দিয়ে বলে, তুমি এখনই শ্রাবণকে নিয়ে যাও, আমাকে জরুরি কাজে যেতে হবে। শারনিয়া বাধ্য হয়ে বাসায় চলে যায়। সেহমত আরমানকে কল দিয়ে বলে, শুটারের লোকেশন পেয়ে গেছে, জলদি আসো। বান্টি তার টিম নিয়ে বিনোদের বাসায় যায়। বান্টি কোন রকমের দরজা ভেঙে ভেতরে ঢুকলেই হুইল চেয়ারে বসা বিনোদ এগিয়ে আসে। সেহমত আর আরমান সেখানে আসলে বিনোদ বলে, গত 10 বছর থেকে ক্রাইমের দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওয়াদালা শুট আউটেই আমার এই অবস্থা হয়েছে, এখানে কোনো কাজ হবে না দেখি সেহমত রেগে বের হয়ে যায়। বান্টির সাথে হাঁটার সময় আরমান কি যেন ভাবছে, হঠাৎ তার মনে হয় সে বিনোদের নোংরা জুতা দেখেছে। যে 10 বছর ধরে হাঁটতে পারে না তার জুতা এত নোংরা কেন হবে? নিশ্চয়ই সে মিথ্যা বলছে। বান্টির সাথে সাথেই তার টিম নিয়ে বিনোদকে ধরতে যায়। ততক্ষণে বিনোদ ব্যাগ গুছিয়ে সিলিং বেয়ে উপরে চলে গেছে। আরমানের নজর উপরে পড়তে দেখে বিনোদ ছাদ থেকে লাফিয়ে আরেক ছাদে যাচ্ছে। জলদি ফোন বের করে গুগল অ্যাসিস্ট্যান্টকে বলে বান্টিকে কল দিতে, কিন্তু গুগল তার বদলে গীতাঞ্জলিকে কল দিয়ে দেয়। বিরক্ত হয়ে আরমান গলির মধ্যে হাঁটতে হাঁটতে দেখতে থাকে যে বিনোদ কোন রাস্তা দিয়ে নামছে, কিন্তু এমন সূচিবাই মানুষ কি এত সহজেই গলি দিয়ে হাঁটতে পারে? তাও কোন রকমে নিজেকে ময়লা থেকে বাঁচিয়ে এক বাসার নিচে এসে দেখে বিনোদ সেই বাসার ছাদে আর বিল্ডিং এর সাথে বাঁশের মই বাঁধা। এত ময়লা জীবাণু দেখে তার গা গিনগিন করতে থাকে, তবুও কোনো মতে সেই ময়লা বাঁশ ধরে উপরে উঠতে থাকে। প্রায় পৌঁছেই যাবে তখনই কি মনে করে নিচে তাকাতেই ভয়ে আর এক পাও নড়তে পারে না, তাই কোন রকমে 2 হাত দিয়ে পেঁচিয়ে বাঁশ ধরে থাকে। উপর থেকে বিনোদ এই দৃশ্য দেখে বুঝে যায় আরমান আর কিছুই করতে পারবে না, তাই আরামে আরমানের পাশ থেকে নামতে নামতে বলে, সাবধানে ধরেন, না হলে কিন্তু পড়ে যাবেন। এটা কিছু হইল? বিনোদ চলে যেতেই বান্টি এসে আরমানকে এইভাবে ঝুয়ে থাকতে দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকে। এইসব শুনে সেহমত রেগে আরমানকে বলে, আমাদেরকে আর তোমাকে দরকার নেই, আমরা জানি খুনিকে, তাকে আমরা খুঁজে নিব। আজকে ঘটনার পরে আমি শিওর যে তুমি পুলিশের কাজ আর করতে পারবে না। এদিকে বিনোদ বাইকে করে বনের পাশের নিস্তব্ধ রাস্তায় আসে। ফোনে কাউকে বলে, পুলিশ আমাকে চিনে ফেলেছে, সবসময় যেখানে দেখা
দেখা হয় সেখানে আসো। বিনোদ সেখানে আসতেই সেদিন আরমানের উপরে হামলা করা সেই সিলভার গাড়ি বিনোদের বাইকের পেছনে ধাক্কা দিয়ে চলে যায়। আরমান মন খারাপ করে তার বাসার সামনের পার্কিং এর সেই জায়গাটা দেখছে যেখানে সুস্মিতার গাড়ি ব্লাস্ট হয়েছিল। কার নিয়ে আসলে আরমান বলে, বাসার জানালা থেকে সুস্মিতার এই পার্কিং স্পটে তাকিয়ে থাকতাম, কারণ ও বাসায় ফিরেই চা চাইতো, তাই ও আসতেই চা চড়িয়ে দিতাম। তবে এখন যখন দেখি শুধু কালো ধোঁয়াই দেখতে পাই। পেছনে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে সারনিয়া আরমানের কথা ঠিকমতো শুনতে পাচ্ছে না। সেদিকে তাকাতেই আরমানের হঠাৎ মনে পড়ে সেদিন রাউতের অনুষ্ঠানেও তো এভাবেই ঢোল বাজছিল। কিছু একটা আজ করে সারনিয়াকে এক সাইডে নিয়ে বলে, সেদিনের র্যালির ফুটেজটা আমাকে দেখাও তো। ফুটেজে কিছু একটা দেখে আরমানের মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে। পরের দিন সকালে আরমান সবাইকে সেই র্যালির স্টেজে নিয়ে এসে বলে, সেদিন গুলি লাগার আগে আপনারা যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে যান। সবাই বিরক্ত হয়ে যার যার জায়গায় দাঁড়ালে মাধুরী রেগে বলে, খুনিকে তো আপনারা জানেন, খুনিকে তা তো আপনারা জেনে গেছেন, তাহলে এসব কেন করছেন? আরমান বলে, খুনিকে তা আমরা জানি, তবে তাকে ওই খুনের অর্ডার যে দিয়েছিল সে আপনাদের মাঝেই আছে, তাকে খুঁজতে হলে একটু কষ্ট তো করতেই হবে। আরমান বলে, সেদিন সামনে রাউত পিচ দিচ্ছিল, পেছনেই মাধুরী আর মনোজ বসেছিল। পিচ শেষ হওয়ার সাথে সাথেই রাউত মাথা ঝুঁকিয়ে নেয়, আর ঠিক তখনই গুলি চলে, ফলে ওমকার মারা যায়। আসলে আমরা শুরু থেকেই ভুল ভেবে আসছিলাম, খুনির আসল টার্গেট রাউত না বরং ওমকারই ছিল। সবাই এ কথা শুনে অবাক হয়ে যায়। আরমান বলে, মনোজ আপনি সেদিন সবার আগে চিৎকার করে বলেন তৃতীয় তলা জানালা থেকে গুলি করা হয়েছে, আপনার জন্যই আমরা খুনি পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। মনোজ বলে, আসলে আমি খুনিকে দেখিনি, তবে গুলির শব্দ অনুসরণ করে বুঝে গিয়েছিলাম গুলি কোথা থেকে করা হয়েছে। আরমান বলে, তার মানে আপনি শুনেই বলতে পারবেন গুলি কোথা থেকে করা হয়েছে, তাই তো? আমার অ্যাসিস্ট্যান্ট এরই মাঝের কোন এক বিল্ডিং থেকে ব্লাঙ্ক গুলি করবে, আপনাকে বলতে হবে কোন বিল্ডিং থেকে গুলি করা হলো। বলেই ঢোলের গ্যাংকে ডেকে ঢোল বাজাতে বলে আর ওয়াকি টকিতে সারনিয়াকে গুলি করতে বলে। সারনিয়া গুলি ছুটতেই মনোজ আন্দাজে আর একটা বিল্ডিং দেখিয়ে দেয়। আরমান বলে, হয়নি, আরো একবার চেষ্টা করেন। বলেই ঢোল বাজাতে বলে সারনিয়াকে গুলি করতে বলে। এবারও মনোজ সঠিক লোকেশন বলতে পারে না। আরমান বলে, সেদিন আপনি এত শব্দের মাঝেও এত দূর থেকে গুলির শব্দ শুনে কিভাবে শিওর হলেন? মনোজ বলে, আমি আসলে কনফিউজ হয়ে গেছি, আমাকে আরেকটা সুযোগ দিলে আমি বলতে পারবো। আরমান বলে, আপনি ওমকার, নিকিতা বা জয় এদের কাউকে আর একবার সুযোগ দেননি, তাহলে আপনাকে সুযোগ কেন দিব? এমনকি আপনি আমাকেও মারার চেষ্টা করেছেন। প্রথমে পার্টি ফান্ডের টাকা নিজের অফশোর অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, বিষয়টা আপনার অ্যাকাউন্টেন্ট নিকিতার নজরে পড়তেই সে আপনাকে জিজ্ঞেস করে, তাই আপনি ওমকারকে বলেন নিকিতাকে শেষ করে দিতে। এরপর আসে জয়ের পালা। সেদিন আমার সাথে কথা বলার সময় তার সব কথা শুনে তাকে মারার প্ল্যান করেন। মনোজ রেগে বের হয়ে যেতে গেলেই আরমান বলে, ওমকার সেদিন আপনার কথা মানতে চায়নি, তাই আপনি বিনোদ গোস্বামীর সাথে যোগাযোগ করে নিকিতাকে রাস্তা থেকে সরিয়ে দেন। ওমকার তো জানতো যে আপনি নিকিতাকে মারতে চেয়েছিলেন, তাই আপনার ভয় হতে থাকে যে সবাইকে বলে না দেয়, তাই আপনি ওমকারের কন্ট্রাক্টও বিনোদকে দেন। মনোজ মাধুরী আর রাউতকে বোঝাতে গেলে রাউত রেগে দেয় হাঁটা। তখনই জোরে গুলির শব্দ হলে আরমান সারনিয়াকে বলে, আরে আর গুলি করার দরকার নেই। সারনিয়া বলে, আমি তো গুলি করিনি। তখনই আরেকটা গুলি এসে মনোজের হাতে। সেহমত তাকিয়ে দেখে বন্দুক হাতে বিনোদ দাঁড়ানো, জলদি ফলো করতে থাকে। বিনোদ খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে। সারনিয়া হঠাৎ বিনোদকে সেখানে দেখে জলদি আরমানকে বলে, বিনোদ আমার সামনে, আমি ওর পিছু করছি। আরমান সারনিয়াকে তার পিছু যেতে মানা করে আর নিজে ময়লা অলিগলি কোন রকমে পার হয়ে এগোচ্ছে। সেহমত তালা ভেঙে সেই পথ ধরে এগোচ্ছে। বিনোদ হঠাৎই সারনিয়ার সামনে বন্দুক ধরলে সে ভয়ে দাঁড়িয়ে যায়। সেহমত তার টিম নিয়ে এসে সাবধানে তার দিকে এগোতে থাকে। আরমান অলিগলি পার হয়ে বের হতেই দেখে সে বিনোদের পেছনে দাঁড়ানো। জলদি কোন রকমে লুকিয়ে সারনিয়াকে কিভাবে বাঁচাবে সেটা ভাবতে থাকে। তখনই তার নজর পড়ে জং ধরা এক রডের উপরে। বহু কষ্টে নিজেকে শান্ত করে সে তুলে ধীরে ধীরে বিনোদের কাছে এসে তার মাথায় জোরে এক বাড়ি দেয়। সাথে সাথে বিনোদ পড়ে গেলে সেহমত আর বান্টি তাকে ধরে ফেলে। আরমান সারনিয়ার জন্য খুশি হবে কি উল্টা তার হাতে জং লেগে আছে বলে অস্থির হয়ে চিৎকার করতে থাকে। সারনিয়া জলদি এসে তাকে ওয়েট টিস্যু দেয়। প্রেস কনফারেন্সে কমিশনার তেজপাল আরমান মিস্ত্রিকে কেস সলভে সব ক্রেডিট দিয়ে দেয়। সাথে সাথেই সবাই আরমানের ছবি তোলায় ব্যস্ত হয়ে যায়। সারনিয়ার সাথে কথা বলতে বলতে বাসার সিঁড়ি থেকে উঠেই দরজার নবে পেপার দেখে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পেপার দিয়ে যেতে বলেছিলে? সারনিয়া বলে, না তো। আরমান বেশ অবাক হয়েই সেই পেপার পড়তে বসে।
পেপারের কিছু খবরে অপ্রাসঙ্গিক লাইন বা বোল্ড করা লেখা দেখে সেগুলো মার্ক করতে শুরু করে, যেখানে লেখা জাস্টিস ফর সুস্মিতা, ফোন লস্ট ফাউন্ড, রেড ব্যাগ, আর শেষে একটা কোঅর্ডিনেট দেওয়া। এইসব এলোমেলো ক্লু দেখে আরমান বেশ চিন্তায় পড়ে যায়। পাহাড়ি রাস্তায় এক মেয়ে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। হঠাৎই রাস্তার মাঝে গাড়ির ব্রেক ফেল হলে গাড়ি উল্টে পাহাড়ের খাদ বেয়ে নিচে জঙ্গলে পড়ে যায়। আরমান রাতে সেই নিউজ পেপারের উপরে ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম ভাঙতেই দেখে তার হাতে মুখে কলমের কালি, তাই দ্রুত ফ্রেশ হয়ে নেয়। নিউজ পেপার থেকে সুস্মিতার কেসের ক্লু বের করে কুরিয়ার অফিসে এসে বলে, আমার ছেলে গত সপ্তাহে একটা পার্সেল রিসিভ করতে এসেছিল, কিন্তু ভুলে তার লাল এখানে রেখে চলে গেছে। ব্যাগে একটা পানির বোতল আর কিছু আপেল ছিল। রিসেপশনের লোকটাতেই সে ব্যাগ নিয়ে এসে বলে, আসলে আপেলগুলো আমরা খেয়ে ফেলেছি, রাখলে নষ্ট হয়ে যেত তাই। আরমান ব্যাগ খুলে চেক করতে গেলেই লক্ষ্য করে সামনের বাচ্চার মুখে আইসক্রিম লেগে আছে। তাই মুখ পরিষ্কার করার জন্য ছেলেটাকে ইশারা করে। বাচ্চাটা তার ইশারা না বুঝলে আরমান রুমাল দিয়ে বাচ্চার মুখ মুছে গেলেই বাচ্চার মা চিৎকার করে বলে, এই লোক আমার বাচ্চাকে কিডন্যাপ করছিল। সাথে সাথেই সেখানে সবাই জড়ো হয়ে যায়। থানায় মহিলাটা চিৎকার করে বলে, একে এখনই জেলে দিন। কনস্টেবল উল্টো বাকিদেরকে চলে যেতে বললে মহিলাটা রেগে থানার সিনিয়রের রুমের দিকে হাঁটা দেয়। কনস্টেবল তার পিছনে গিয়ে বলে, এই তো আমাদের সিনিয়র ছিল। আরমানের নজর পড়ে টেবিলে রাখা একটা মিসিং কেসের ফাইলে। সাথে সাথে আরমানের সুস্মিতার কথা মনে পড়ে যায়। আরমানের এমন মন খারাপ দেখে সার্নিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে? আরমান বলে, এই লোকটা তার স্ত্রীকে হারিয়েছে, আমার উচিত এই লোকটাকে সাহায্য করা। আরমান আর সার্নিয়া আশমিনের সাথে দেখা করতে আসে। আশমিন আরমানকে দেখে বলে, আপনাকে আমি নিউজে দেখেছি। আরমান বলে, আপনার কষ্ট আমি অনুভব করতে পারছি। আপনি কি করেন? আশমিন বলে, আমি সিটি কলেজে অ্যাকাউন্টস পড়াই। আমার স্ত্রী কোমল তার বাবার রিয়েল এস্টেট বিজনেসের পার্টনার। কোমলের পরিবারের সবাই বেশ চিন্তায় আছে। আরমান বলে, চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি কোমলকে খুঁজে বের করব। সার্নিয়া তার মোবাইলে একটা লাইভ দেখিয়ে বলে, এটা আশমিনের স্ত্রী কোমলের গাড়ির মতো দেখতে না? আরমান বলে, তা তো আমি জানি না, কিন্তু এই মহিলাটাকে? সার্নিয়া বলে, ওর নাম ডলি, বেশ ফেমাস ব্লগার, সে জ্যোতিষবিদ্যায় বেশ পারদর্শী। ডলি বলে, আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি এই গাড়িতে, গাড়ির অবস্থা খুবই খারাপ। ড্রাইভিং সিটে থাকা মহিলাটির নাকে হাত দিয়ে বলে, এই মহিলা মারা গেছে। শেহমত তার টিম নিয়ে ক্রাইম স্পটে এসে আশেপাশে সব ঘুরে ঘুরে দেখছে। বান্টি বলে, ডলি বলেছে সে এখানে কিভাবে এসেছে তা নিজেও জানে না। শেহমত অবাক হয়ে বলে, সে বলল আর তুমি বিশ্বাস করে নিলে? ডলি বলে, আমি আপনাদেরকে মিথ্যা কেন বলবো? আমি তো এই মেয়েকে চিনতামও না। গত রাতেই ওর আত্মা আমার ভেতরে ঢুকে আমাকে এখানে নিয়ে আসে। ঠিক তখনই বাইরে মিডিয়ার ডাক শুনে ডলি দৌড়ে সেখানে যায়। তখনই আরমান আর সার্নিয়া আসলে বান্টি বলে, ভিকটিমের স্বামী আরমানকে কেস সলভ করতে বলেছে, কোমলের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। কোমলের রক্তমাখা হাত দেখে আরমান বেশ ঘাবড়ে যায়। নিজেকে সামলে গাড়ির কাছে এসে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। শেহমত এসে বলে, গত কয়েক মাসে কোমল হাই স্পিডে গাড়ি চালানোর কারণে বেশ কয়েকবার ফাইন দিয়েছে, হয়তোবা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল, অন্ধকার ছিল তাই ব্যালেন্স করতে না পেরে পড়ে গেছে। আরমান বলে, উপরে স্কিড মার্ক দেখেছি, ইউটার্ন মিস করলে ওখানে স্কিড মার্ক থাকতো না। ডলি মিডিয়াকে একটা কাগজ দেখিয়ে বলে, কোমলের আত্মা আমার মতোই ঢুকে আমাকে এখানে নিয়ে এসেছে, এমনকি আমাকে একটা চিঠিও দিয়েছে। শেহমত হতবাক হয়ে বলে, ডলি তো আমাদেরকে এই চিঠির ব্যাপারে কিছুই বলেনি। শেহমত বান্টিকে বলে, এখনই সবাইকে বের করে দাও। আশমিনকে অ্যাম্বুলেন্সে কোমলের লাশের পাশে বসে কান্না করতে দেখে আরমানের সুস্মিতার কথা মনে পড়ে যায়। আরমান রাস্তায় টায়ার মার্ক পর্যবেক্ষণ করে বলে, ডলি নামের এসব সাইকিকদের আমি একদম বিশ্বাস করি না। যেভাবে ডলি সবাইকে ইন্টারভিউ দিল মনে হচ্ছিল সে এনজয় করছে। আমার মনে হচ্ছে আমি ডলিকে কোথাও যেন দেখেছি। টায়ারের মার্ক ভালো করে দেখে বলে, এখান থেকে গাড়ির টার্ন নিয়ে নিচে পড়ে গেছে। জায়গাটা থেকে ডিজেলের তীব্র স্মেল আসছে। সার্নিয়া গাড়ি চালাচ্ছে বলে আরমানকে তার ফোন চেক করতে বলে। আরমান ফোন হাতে নিয়ে দেখে তাকে ডলি মেসেজ করেছে। আরমান অবাক হয়ে তাকালে সার্নিয়া বলে, আসলে আমি ডলির অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আরমান অবাক হয়ে বলে, ডলি তোমাকে তোমার ব্যাপারে এমন কি বলবে তা তুমি নিজেই জানো না? ডলির চেহারা দেখেই তো ওকে চোর মনে হচ্ছে। বলেই ডলির পিকচার ভালো করে জুম করে দেখে বলে, ও যেমন সেজে আছে আসলে ও তেমন না। ক্রাইম ব্রাঞ্চের অফিসে আরমান নিশানকে নিয়ে ডলির বিস্তারিত বের করার চেষ্টা করছে। শেহমত সেখানে আসলে আরমান নিশানকে বলে, 2007 সালে একটা রেড হয়েছিল যেখানে ডলিকে আমরা পেয়েছিলাম। নিশান সেই রেডের ছবি বের করলে শেহমত
শাহমাদ ছবি দেখে বলে, এই মেয়েকে কোন দিক থেকে ডলির মতো মনে হচ্ছে, চেহারা কাটিংও আলাদা। আরমান বলে, ডলি হয়তো কোনো সার্জারি করিয়েছে, ভালো করে দেখো, ওর নাম ডনেলা। তোমাদের কারো হিসাব কিছু অদ্ভুত লাগছে না? শাহমাদ বলে, পরশুদিন যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ডলি তার বাসায় এক মহিলার সাথে ছিল, সেই মহিলা বিষয়টা কনফার্ম করেছে। আরমান বলে, ডলি তার বাসা থেকে 3 ঘন্টা দূরে এক্স্যাক্ট ক্রাইম লোকেশনে কিভাবে পৌঁছে গেল? ডলির ওখানে যাওয়ার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। আরমান শারনিয়াকে জিজ্ঞেস করে, তোমার সাথে ডলির অ্যাপয়েন্টমেন্ট কবে? শারনিয়া বলে, সামনের সপ্তাহে। আরমান বলে, অ্যাপয়েন্টমেন্টটা কাল করার চেষ্টা করো। পরের দিন শারনিয়া ডলির সাথে দেখা করতে আসলে ডলি শারনিয়ার মাথায় মাসাজ করতে করতে তার ভবিষ্যৎবাণী করতে থাকে যে তার জীবনে একটা মোটা লোক আসতে যাচ্ছে। এদিকে আরমান হাতে রুমাল নিয়ে ডলির ঘরে তল্লাশি করছে। সামনে হঠাৎ বিড়াল দেখে বেচারা ভয়ে ঘাবড়ে যায়, সাথে সাথেই তার হাত থেকে কিছু একটা পড়ে গেলে জোরে আওয়াজ হয়। ডলি চেক করতে আসলে আরমানকে দেখে বলে, তুমি এখানে কি করছো? তুমি তো পানি খেতে গিয়েছিলে। আরমান বলে, আমি আসলে ওয়াশরুম খুঁজছি, তবে আপনার বিড়ালটা বেশ কিউট। ওর নাম কি ডনেলা? ডনেলা নামটা শুনতেই ডলি বেশ ঘাবড়ে যায়। শারনিয়া সেখানে আসলে আরমান তার হাতে বেগুনি পুঁতির ব্রেসলেট দেখতেই তার মনে পড়ে কোমলের হাতেও সে এমন একটা ব্রেসলেট দেখেছিল। আরমান জলদি শারনিয়াকে বাইরে এনে ব্রেসলেট দেখিয়ে বলে, এটা কোমলের হাতেও ছিল। আরমান দ্রুত শাহমাদকে কল দিয়ে বলে, ডলির সামনে ডনেলার নাম বলতেই সে ঘাবড়ে গিয়েছিল, আর শারনিয়াকে ডলি যেই ব্রেসলেট দিয়েছে সেটা কোমলের হাতেও ছিল। এই সুযোগে ডলি তার বিড়াল নিয়ে গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়। আরমান অবাক হয়ে শাহমাদকে বলে, ডলি তো পালিয়ে গেল, এখন কি হবে? শাহমাদ বলে, চিন্তা করো না, আমরা ওকে খুঁজে বের করব। আরমান আর শারনিয়া আশ্বিনকে সব জানালে আশ্বিন বলে, কোমল ডলিকে আগে থেকে চিনত কিনা তা জানি না, তবে আপনি যে ব্রেসলেটের কথা বলছেন তার ব্যাপারে আমি কোমলকে জিজ্ঞেস করেছিলাম। কোমল বলেছিল তার কোনাকে স্টাফ মেম্বার তাকে গিফট করেছে, আর ডলির কারণে হয়তো আমি শেষবারের মতো কোমলের সাথে দেখা করতে পেরেছি। আরমান বলে, আপনি কি সত্যি এসবে বিশ্বাস করেন? তখনই দারোয়ান এসে বলে, আপনি এই বাক্স বাইরে ফেলতে বলেছিলেন তাই না? আশ্বিন বলে, হ্যাঁ, ফেলে দাও। আশ্বিন চলে যেতেই এই দুইজন সেই ময়লার ডাস্টবিনের কাছে আসে। বাজে গন্ধের কারণে আরমান তো যেতেই পারে না, তাই সে শারনিয়াকে বাক্সটা খুলতে বলে। শারনিয়া বাক্স খুলতেই শাহমাদ কল দিয়ে বলে তারা ডলিকে ধরে ফেলেছে। আরমান ছবির ব্রেসলেট ডলিকে দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কোমলকে দিয়েছিলে তাই না? ডলি আমতা আমতা করলে শাহমাদ ধমক দিয়ে বলে, সত্যি করে বলো, পালিয়েছিলে কেন? ডলি বলে, কারণ এই স্যার আমাকে চিনে ফেলেছিল। তখনই ডয়নার নাম তুলেছে, তখনই আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো আমার অতীতের কারণে আমার সবকিছু নষ্ট হয়ে যাবে। কোমল আসলে আমার ক্লায়েন্ট ছিল, তার রিলেশনশিপের ব্যাপারে আমার কাছে অনেক কিছু জানতে চাইতো। আমি গণনা করে বলেছিলাম তার স্বামীর কারোর সাথে অ্যাফেয়ার চলছে। আরমান বলে, ডলি এখনো মিথ্যা বলছে। শাহমাদ সেই চিঠি দেখিয়ে জিজ্ঞেস করে, এর ব্যাপারে কি বলবে? ডলি বলে, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আসলে সেদিন রাতে আমার কাছে একটা মেসেজ আসে, সেখানে একটা লোকেশন দেওয়া ছিল। মেসেজে বলা ছিল, যদি তুমি ফেমাস আর ভাইরাল হতে চাও তাহলে এই লোকেশনে পৌঁছে যাও। ডলি লোকেশনে পৌঁছে তার ক্লায়েন্ট কোমলের লাশ দেখতে পায়। ডলি ভীষণ ভয় পেয়ে যায়, তাই সুযোগ বুঝে লাইভ শুরু করে দেয়। ডলি বলে, আমি নিজেই কাগজে ঠিকানা লিখে সবাইকে বলি কোমলের আত্মা আমাকে এখানে নিয়ে এসেছে। এরপর আমি পুলিশকে জানিয়ে দেই। নিশার ডলির ফোন আনলক করে সেই মেসেজটা দেখালে আরমান অবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে আননোন ইউজার কেন দেখাচ্ছে? নিশান বলে, কারণ যে আইডি থেকে মেসেজটা পাঠানো হয়েছে সেই আইডিটা ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট করা মেসেজ থেকে আমি আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করছি। বলতে বলতেই লোকেশন ট্র্যাক করে বলে, এই মেসেজটা স্নেহা চতুর্বেদী নামের একজন পাঠিয়েছে। বান্ডি স্নেহাকে খুঁজতে খুঁজতে তার বাসায় পৌঁছে যায়। স্নেহা দরজা খুলতেই সবাই ঘরের ভেতরে ঢুকে স্নেহাকে জিজ্ঞেস করে, তোমার ফোন কোথায়? বান্ডি বেডের উপর থেকে ফোন হাতে নিয়ে বলে, এটা তো নতুন মডেল। নিশান বলেছিল যে পুরোনো মডেলের ফোন থেকে মেসেজ পাঠানো হয়েছে, জলদি বলো তোমার পুরোনো ফোন কোথায়? স্নেহা প্রচুর ঘাবড়ে কান্না করতে করতে বলে, আমি জানি না। শাহমাদ সবাইকে বাইরে যেতে বলে। সবাইকে বাইরে যেতে বলে স্নেহাকে বলে, আমরা সব জানি, শুধু আমাকে এটা বলো যে তুমি কোমলকে কেন খুন করেছো। স্নেহা বলে, আমি কিছুই জানি না। আরমান টেবিলে অ্যাকাউন্টিং এর বই দেখে জিজ্ঞেস করে, আপনি কি সিএ নিয়ে পড়াশোনা করছেন? স্নেহা বলে, হ্যাঁ। আরমান বলে, আপনি এখনো সিএ হতেই পারলেন না, তার আগে আপনার টেবিলে এত দামি দামি ব্যাগ পারফিউম কিভাবে আসলো? স্নেহা বলে, আমার বয়ফ্রেন্ড গিফট করেছিল। শাহমাদ বলে, তোমার পুরনো ফোনটা কোথায়? স্নেহা বলে, আমি পুরনো ফোন চেঞ্জ করে নতুন মডেল নিয়েছি। আরমান বলে, এটাও কি তোমার বয়ফ্রেন্ড করে দিয়েছিল? স্নেহা বলে, হ্যাঁ। আরমান এবার মুচকি হেসে শাহমাদকে বলে, কেস সলভ হয়ে গেছে। পরের দিন সকালে আশ্বিন সবজি কিনে বাসায় ফিরে দেখে আরমান আর শাহমাদ দাঁড়িয়ে আছে। আশ্বিন বলে, আপনারা ডাকলে
আমি তো নিজেই চলে আসতাম। শাহমাদ ডলিকে দেখিয়ে বলে, আসলে ডলি আমাদের এখানে নিয়ে এসেছে। ডলি একটা মোমবাতি হাতে নিয়ে এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছে। আশ্বিন বাধ্য হয়ে দরজা খুলে দিতেই সবাই ডলির পিছু পিছু রুমের ভেতরে ঢুকতেই দেখে বিছানার উপরে স্নেহার রক্তাক্ত লাশ পড়ে আছে। আশ্বিন স্নেহাকে দেখে অবাক হয়ে তার নাম ধরে ডাকলেই শাহমাদ বলে, তুমি একে কিভাবে চেনো? আশ্বিন বলে, স্নেহা আমার স্টুডেন্ট ছিল, তার সাথে এসব কিভাবে হলো? ডলি বলে, সব তো তুমিই করেছো। স্নেহার আত্মা আমাকে সব বলে দিয়েছে। তোমার আর স্নেহার মধ্যে সম্পর্ক ছিল, তাই না? কোমল এসব জানতে পেরে তোমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দেয়। নিজেরই কলেজ স্টুডেন্টের সাথে এসব করেছো জানাজানি হয়ে গেলে তোমার রেপুটেশন নষ্ট হয়ে যেত, সাথে কোমলের টাকা আর সম্পত্তিও হাতছাড়া হয়ে যেত। এই জন্য তুমি স্নেহার সাথে ব্রেকআপ করলে। স্নেহা বদলা নিতে কোমলকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলে যেন স্নেহা তোমার সাথে থাকতে পারে। যখন স্নেহা তোমাকে সব সত্যি বলে তখন তুমি রেগে ওকে রড দিয়ে আঘাত করে মেরে ফেললে। আশ্বিন রেগে বলে, ডলি মিথ্যা বলছে, ও একটা ভণ্ড। আরমান বলে, সেদিন আপনিই বলেছিলেন আপনি ডলিকে বিশ্বাস করেন, আর এখন সে ভণ্ড হয়ে গেল। শাহমাদ বান্ডিকে বলে, এখনই একে অ্যারেস্ট করো। আশ্বিন বলে, আমি এসব কিছুই করিনি। আরমান বলে, আমি বলছি তুমি আসলে কি করেছিলে? একটা পারফেক্ট প্ল্যান বানিয়েছিলে। তোমার সব থেকে বড় ভুল ছিল সেদিন আমাদের সামনেই ওই বাক্সটা ফেলে দিয়েছিলে। আরমান সেদিন ওই বাক্সের ভিতরে ডিজেলের বোতল পেয়েছিল। আরমান বলে, কোমল সবসময় পেট্রোল ইউজ করত, তার ডিজেল কেন লাগবে? তুমি কোমলকে খুন করার জন্য রাস্তার মাঝখানে ডিজেল ঢেলে রেখেছিলে। তুমি জানতে কোমল অনেক জোরে গাড়ি চালায়, তাই সবাই ভাববে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন কোমলের গাড়ি পিছলে ফাঁদে পড়ে যায় তখন তুমি ডিজেলের দাগ ওঠানোর অনেক চেষ্টা করেছো, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গন্ধটা থেকেই যায়। সেদিন রাতে তুমি মিসিং কমপ্লেইন করো যেন তোমাকে কেউ সন্দেহ না করে, কিন্তু আমি যখন তোমাকে সাহায্য করতে চাই তখন তুমি ঘাবড়ে গিয়েছিলে। এই জন্যই তুমি স্নেহার ফোন থেকে ডলিকে মেসেজ করেছিলে। আশ্বিন বলে, হ্যাঁ আমি সব করেছি। ঠিক তখনই স্নেহা উঠে বসলে আশ্বিন হতবাক হয়ে যায়। শাহমাদ বলে, যেই দোকান থেকে তুমি স্নেহার ফোন এক্সচেঞ্জ করেছিলে সেই দোকানদার তোমাকে চিনে গেছে, তাই তোমাকে তো জেলে যেতেই হবে। আশ্বিন অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করলে বান্টি আশ্বিনকে কোলে তুলে নিয়ে যায়। আরমান বাসায় ফিরে বেশ ভালো করে হাত ধুয়ে লাল সেই ব্যাগ থেকে সব বের করে, তবুও ব্যাগটা কেমন যেন ভাই ভাই লাগছে। ব্যাগের ভেতরে চেন কেটে ফেলতেই একটা ফোন পায়। ফোনটা অন করতেই একটা অ্যাপ দেখে অ্যাপের আইকনে টাচ করে। অ্যাপ ওপেন হতেই মেসেজ আসে, তুমি কি সন্তোষ বাগচিকে চেনো? আরমানের কি যেন মনে পড়তেই ড্রয়ার থেকে সন্তোষ বাগচি নামের একটা ফাইল বের করে। ফাইলে একটা নিউজ কাটিং রাখা, যেখানে লেখা, গোয়েল এলিগ্যাঞ্জা বিল্ডারের মার্ডার কেসে সন্তোষ বাগচির আজীবন কারাদণ্ডের সাজা হয়েছে। আরমান রিপ্লাই দেয়, সুস্মিতা সন্তোষের উকিল ছিল, সন্তোষ এখন জেলে। অপর পাশ থেকে রিপ্লাই আসে, সুস্মিতা এমন কিছু জানতো যেটা তার জানা উচিত হয়নি। আরমান সেটা কি জিজ্ঞেস করতে আসে, তোমাকে সন্তোষের সাথে দেখা করতে হবে। অল্প বয়স্ক এক ছেলে খুঁড়াতে ভীষণ ঘাবড়ে তার বাসায় এসে একজনকে কল দিয়ে বলে, ও আমাকে কাল আবারও মেরেছে, তবে তাকে কিছুই বলিনি। আমি এসব আর সহ্য করতে পারছি না। লোকটা বলে, ঠিক আছে, আজকের পর থেকে ও তোমার থেকে দূরে থাকবে। ওকে বলো তোমার সাথে শেষ একবার দেখা করতে। কল কাটতেই ছেলেটার মা এসে জিজ্ঞেস করে, পুলিশের ওই লোক কি তোমাকে আবার মেরেছে? ছেলেটা বলে, না, আমি বাইক থেকে পড়ে গিয়েছিলাম। শাহমাদ তার এক কলিগ মার্কাসকে নিয়ে একটা অ্যামিউজমেন্ট পার্কে আসলে মার্কাস বলে, আমার ইনফর্মারের সাথে কথা বলতে অনেক সময় লাগবে। শাহমাদ বলে, সমস্যা নেই, আমি এখানেই অপেক্ষা করছি। মার্কাস হেসে ড্রিঙ্কস করলে শাহমাদ বলে, তুমি এখন ডিউটিতে আছো। মার্কাস বলে, আরে আমি তো আন্ডার কভার এজেন্ট। বলে গাড়ি থেকে নেমে পার্কের ভেতরে ঢুকতেই সিকিউরিটি চেকে ব্যাগ দিলে স্ক্যানারে লাল বাতি জ্বলে ওঠে। মার্কাস তার বন্দুক দেখিয়ে বলে, আমি পুলিশ। গার্ড ভয়ে তাকে ভেতরে যেতে দেয়। মার্কাস মইজ নামের অল্প বয়স্ক সেই ছেলেটাকে সাইডে নিয়ে এসে জিজ্ঞেস করে, কি বলবি বল। ছেলেটা খুব ভয় পাচ্ছে দেখে মার্কাস তাকে বোতল দিয়ে বলে, ড্রিঙ্কস কর, সাহস পাবি। মাইজ ভয়ে ভয়ে বলে, আমি ড্রিঙ্কস করি না, গতবার আপনি জোর করেছিলেন বলে একটু ড্রিঙ্কস করেছিলাম। তবুও মার্কাস জোরাজোরি করলে মাইজ ড্রিঙ্কস করে বলে, এরা মার্কেটে নতুন এক ড্রাগস এনেছে, সব ব্রিফ পার্টিতে সাপ্লাই দেয়, বাকি খবর ভালো করে জেনে তারপরে বলবো। আপনি দয়া করে আমার চুরির কেসটা বন্ধ করে দিন।
আমি এসব কাজ আর করতেও পারবো না, আপনি অন্য কাউকে খুঁজে নিন। মার্কাস রেগে কষে এক চড় দিয়ে তার কলার চেপে ধরে বলে, বেশি মুখ চালিও না। আশেপাশে সবাই আর চোখে তাদের দিকে তাকিয়ে থাকে। একজন লুকিয়ে তাদের ভিডিও করছে। হঠাৎ কাশতে কাশতেই মাইজ মাটিতে পড়ে যায়। অনেক ডাকাডাকির পরেও মইজ ওঠে না। মার্কাস চেক করে দেখে মইজ মারা গেছে। মুহূর্তের মধ্যে সেটা ব্রেকিং নিউজ হয়ে যায়। মার্কাস বলে, আমি কিছুই জানি না যে এসব কিভাবে হয়েছে। শেহামত দৌড়ে এসে বলে, এখনই তোমার বন্দুক আমাকে দিয়ে দাও। মার্কাস বাধ্য হয়ে তার বন্দুক দিয়ে দেয়। বাইরে থেকে প্রেস চিৎকার করে বলে, ডিপার্টমেন্টকে মার্কাসকে অ্যারেস্ট করবে নাকি শুধু সাসপেন্ড করেই রেখে দিবে? বান্টি রেগে বলে, আগে আমাদের তদন্ত করতে দিন। মার্কাস বলে, আমি ওকে মারিনি, আমাকে সাহায্য করো। শেহামত বলে, পোস্টমর্টম আর ফরেন্সিক রিপোর্ট না আসা পর্যন্ত আমি তোমাকে কোনো কথা দিতে পারছি না বলেই মার্কাসকে অ্যারেস্ট করে। পরদিন সকালে থানায় শেহামত বান্টিকে বলে, মার্কাসের কাজের ধরন ভুল হতে পারে, কিন্তু সে কাউকে খুন করতে পারে না। আমাদের এটাই প্রমাণ করতে হবে। এই কেস আমি একা সামলাতে পারবো না। এদিকে আরমান এক কমিটির সামনে বসে আছে। কমিটির হেড জানায়, আমরা আপনার ফাইল রিভিউ করেছি, যেখানে আপনার সাইকিয়াট্রিস্টের নোট আছে। আপনার স্ত্রীর মার্ডার কেস নিয়ে আপনি এখনো অনেক ইমোশনাল। এদিকে আরমান শেলফে উল্টো করে রাখা একটা ফাইল দেখে অস্থির হয়ে যায়। আরমান বলে, সুস্মিতা আমার স্ত্রী ছিল, তাই এটা আমার জন্য কোনো স্বাভাবিক কেস না, কিন্তু আমি এখনো এই কেসে কোনো প্রোগ্রেস করতে পারিনি। সবাই জিজ্ঞেস করে, আপনার নিজের কোনো প্রোগ্রেস হয়েছে? তখনই কথা বলতে বলতে কমিশনার বিস্কুট খেয়ে তার গায়ে গুঁড়া ফেললে এসব দেখে আরমানের মনে অস্বস্তি হতে থাকে। আরমান কোনো মতে নিজেকে সামলে বলে, আমি আবারও জয়েনের জন্য রেডি, কিন্তু সিদ্ধান্ত আপনাদের। কমিটি জানায়, আমাদেরকে এখন বাকি সবার সাথে কথা বলতে হবে। মিটিং থেকে বের হতেই শারনিয়াকে আরমান বলে, তুমি যেভাবে বলেছো আমি ঠিক সেভাবেই হাতের মধ্যে আঙ্গুল ক্লকওয়াইজ ঘুরাচ্ছিলাম, তাই আমার আর সমস্যা হয়নি। তখনই কমিটি দুজনকে বাইরে দেখে আরমান তাদেরকে পটাতে গাড়িতে উঠে বেশ অস্থির হয়ে গাড়ি স্টার্ট দিতে গিয়ে ভুলে ব্যাক গিয়ারে নিয়ে পেছনের গাড়িতে ধাক্কা মেরে দেয়। মানে এতক্ষণ যা করলো সব শেষ। আরমান আর শারনিয়া শাহমাতের কাছে আসলে শাহমাত বলে, মার্কাসের নামে চার্জশিট এখনো ফাইল করা হয়নি, কারণ মার্কাস মইসকে মারেনি। মার্কাস মইসকে থাপ্পড় মারার সাথে সাথেই তার হার্ট অ্যাটাক হলে সে মারা যায়। মিডিয়া শুধু শুধু মার্কাসের ক্যারিয়ারের পেছনে পড়ে আছে। সে আসলে খুবই ভালো অফিসার। শারনিয়া বলে, ভালো অফিসারকে ডিউটির সময় ড্রিঙ্কস করে? শাহমাত বলে, আপনাদের এটাই প্রমাণ করতে হবে যে মার্কাস খুন করেনি। শারনিয়া আরমানের সাথে কথা বলতে তাকে টেনে বাইরে নিয়ে এসে বলে, আপনি এই মাতালকে সাহায্য করবেন? আরমান বলে, মাতাল হলেই যে সে খারাপ লোক এমন না। কমিটির সবাই অবশ্যই শাহমাতের কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে। শাহমাতকে এই ব্যাপারে সাহায্য করলে সেও আমাকে সাহায্য করবে। আরমান আর শারনিয়া মইজের মায়ের সাথে দেখা করতে আসলে মইজের মা বলে, ওই অফিসার যখনই আসতো মইজকে মারতো। আরমান বলে, কেউ কি জানতো যে মইজ পুলিশকে সাহায্য করছিল? মইজের মা বলে, মইজ শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। ওই অফিসার মিথ্যা কেস সাজিয়ে কত ছেলেদেরকে ধরে নিয়ে গেছে। জিজ্ঞাসাবাদের নামে সে আমার ছেলেকে নিয়ে মেরে ফেললো। মইজ শুধু তার পড়ালেখা শেষ করতে চেয়েছিল। শারনিয়া বলে, মইজ কি কাজ করতো? মইজের মা বলে, মইজ খাবার ডেলিভারির কাজ করতো, মাসে 35,000 টাকা স্যালারি পেত। আরমান বান্টিকে কল দিয়ে বলে, ডেলিভারি কোম্পানির সাথে কথা বলে বিষয়টা ভেরিফাই করে নাও। এদিকে নিউজ চ্যানেলে দেখাচ্ছে মার্কাস মইজকে পার্কে ডেকে পশুর মতো মারছে। সেই ভিডিও শাহমাত মার্কাসকে দেখিয়ে বলে, এরকম বেশ কয়েকটা ভিডিও হাজার হাজার মানুষ শেয়ার করছে। মার্কাসের উকিল বলে, সামান্য ঘটনার এত বড় কাহিনী কেন হচ্ছে? ফরেন্সিক রিপোর্ট আসুক, বাকিটা কোর্টে দেখে নিব। শাহমাত রেগে বলে, কমিশনারকে কে উত্তর দিবে? মার্কাস বলে, মইজ এমনিতেই ভয় পেয়ে গিয়েছিল, সে নিজেই আমাকে ওখানে ডেকেছিল, আমাকে নতুন ধরনের এক ড্রাগের ব্যাপারে কি যেন বলতে চেয়েছিল, কিন্তু পরে আর কিছুই বলেনি, তাই আমি রেগে ওকে মারছিলাম। আসলে আমি নির্দোষ। তারপর যদি আমাকে জেলে পাঠাতে হয় তাহলে পাঠিয়ে দিও বলেই রেগে সেখান থেকে জেলে চলে যায়। আরমান শারনিয়াকে বলে, মইজ যেহেতু মার্কাসের খবরই ছিল, তাহলে কখনো না কখনো তো অবশ্যই তাকে কাজে লাগতো। কেউ নিজের খবরীকে কেন মারবে? আরমান শারনিয়া আর শ্রাবণকে নিয়ে সেই পার্কে আসে। সিকিউরিটি চেকের সময় শারনিয়ার ব্যাগে স্টিলের ক্যানের জুস দেখলে সিকিউরিটি বলে, বাইরের খাবার ভেতরে নেওয়া যাবে না বলে জুসটা রেখে দেয়। পার্কে ঢুকেই শ্রাবণ রাইডে উঠতে দৌড় দিলে আরমান শারনিয়াকে বলে, তুমি ওর সাথে যাও, আমি একাই এখানে কিছুক্ষণ ঘুরে দেখছি। শারনিয়া চলে গেলে আরমান আশেপাশের লোকজনের সাথে কথা বলতে থাকে। মেলার পান্ডা সাজার দলটা এসে আরমানকে হাক করতে গেলে আরমান জীবাণুর ভয়ে দৌড়ে পালায়। হঠাৎ আরমানের নজর পড়ে পেইন্ট বল প্যালেস নামের একটা জায়গায়। গার্ড এসে বলে, এই জায়গাটা বন্ধ। আরমান জিজ্ঞেস করে, কবে থেকে বন্ধ আছে? গার্ড জানায়, প্রায় 2 থেকে 3 বছর। পেইন্ট বলের কারণে একটা বাচ্চা ছেলের চোখ
উঠে গিয়েছিল, তাই বন্ধ করে দিয়েছে। আরমান কিছু একটা ভাবতে থাকে। আরমান বাসায় ফিরে বান্টিকে কল দিয়ে জিজ্ঞেস করে শেহমাত কোথায়। আমি 3 বার কল দিয়েছি কিন্তু কল ধরেনি। বান্টি বলে ম্যাডাম আপনারই রিভিউ কমিটির মিটিং এ গেছে। কমিশনার শেহমাতকে জিজ্ঞেস করে আরমান তার কেস সলভিং এর ক্ষেত্রে কতটা সফল। শেহমাত বলে 100%। তবে আমার মতে তার কনসালটেশন ফিটা অনেক কম, কখনো কখনো তো সে ফিসও নেয় না। কমিটি জিজ্ঞেস করে আপনি কি আরমানকে আবারও ইউনিফর্মে দেখতে চান। শারনিয়া আরমানের বাসায় এসে কলিং বেল বাজাতেই দেখে আরমান পুলিশের ড্রেস পরে এসেছে। শারনিয়া বেশ খুশি হয়ে যায়। এদিকে কমিটিতে শেহমাত বলে আরমান যা করে বেশ ভালোভাবেই করে। কমিশনার বলে আপনি হ্যাঁ বা নাতে উত্তর দেন যে আরমান এখন পুলিশের ডিউটিতে জয়েন করার জন্য প্রস্তুত কিনা। কিছুক্ষণ পর শেহমাত থানায় আসতেই আরমানকে পুলিশের পোশাকে দেখে বেশ ঘাবড়ে যায়। শেহমাতের চেহারা দেখেই তারা বুঝে যায় যে সে আরমানকে ডিউটিতে ফেরার অযোগ্য বলে এসেছে। শেহমাত বলে এসব এত সহজ না। শারনিয়া বলে যে কেসগুলো স্যার আপনার হয়ে সলভ করে সেগুলোর ক্রেডিট নেওয়া খুব সহজ, তাই না। শেহমাত বলে আরমান নিজেও জানে সে এখনো রেডি না। আরমান মুখ মলিন করে বলে তোমার জন্য গুড নিউজ আছে। ওই পার্কের বিষয়ে নতুন একটা লিড পেয়েছি। ওখানে একটা ওয়ার হাউস আছে যার দরজা বেশ পুরনো, কিন্তু দরজার লকটা বেশ নতুন। আর ওই একটা মাত্র জায়গা যেখানে কোনো ক্যামেরা নেই, ওখানে কিছু একটা তো অবশ্যই আছে। আরমান পুলিশের পোশাক খুলে ড্রয়ারে রেখে দিলেই শারনিয়া সরি বলে রুমে ঢুকতেই 2টা ফোন দেখে আরেকটা ফোন হাতে নিয়ে বলে আপনি তো আমাকে এই ফোনের ব্যাপারে কিছুই বলেননি, আর এই ফোনে মাত্র একটাই অ্যাপ কেন, আপনি কার সাথে কথা বলছেন। আরমান বলে সেটা আমি নিজেও জানি না, কিন্তু যেই হোক না কেন সে আমাকে সাহায্য করতে চায়। শারনিয়া পুরো মেসেজ পড়ে বলে তুমি এখনো সুস্মিতার কেস নিয়ে কাজ করছো, তার মানে অতীত থেকে এখনো বের হতে পারোনি। আরমান বলে আমি এই কেস নিয়ে কাজ করা কখনোই বন্ধ করিনি। শারনিয়া বলে তোমার পুলিশ ফোর্সে আবার জয়েন হওয়াটা খুবই দরকার, না হলে এত কিছু করে কি লাভ। আরমান বলে এই কেস সলভ না হওয়া পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারবো না। তখনই কলিং বেল বেজে উঠলে শারনিয়া ফোন সাথে নিয়ে দরজাটা খুলতে চায়। দরজা খুলতেই সামনে শাহমাতকে দেখে শারনিয়া রেগে বলে আরমানের যে অবশিষ্ট কনফিডেন্স আছে সেটাও শেষ করতে এসেছেন। শাহমাত আরমানকে দেখে বলে আমি জানি তুমি থানায় আসবে না, কিন্তু তোমার জন্য কিছু কাজ আছে। বান্টি বলে মহিষ কোনো ডেলিভারি কোম্পানিতে কাজ করতো না, আসলে সে তার মাকে মিথ্যা বলেছিল। সে খাবারের নয় বরং ড্রাগসের ডেলিভারির কাজ করত। বান্টি বলে ফরেন্সিক রিপোর্ট এসে গেছে, বিষের কারণে মহিষের হার্ট অ্যাটাক হয়েছে, তার রক্তে বিষ খুব তাড়াতাড়ি কাজ করেছে। নিশান বলে ওটা ওলফ বেস বিষ। আরমান বলে কিন্তু মহিষের শরীরে এই বিষ কে পুশ করলো, আমাদের খুঁজে বের করতে হবে যে মহিষ শেষবার কি খেয়েছে আর কে খাইয়েছে। শাহমাত বলে মার্কাস মহিষকে তার বোতল থেকে হুইস্কি খাইয়েছে, ওই একই ফ্লাক্স থেকে সে আমার সামনে হুইস্কি খেয়েছে, কিন্তু তার তো কিছুই হয়নি। আরমান বলে এটা কোনো প্রমাণ না, ওই ফ্লাক্স কি টেস্ট করা হয়েছে। বান্টি বলে আমি চেক করে জানাচ্ছি। থানায় আরমান মার্কাসকে বলে আমরা তোমার ফ্লাক্সে বিষ পেয়েছি, আর সেই একই বিষ মহিষের শরীরে পাওয়া গিয়েছিল। মার্কাস বলে কিন্তু সেটা সম্ভব না। আরমান বলে আমার মনে হয় টার্গেট তুমিই ছিলে, তোমাকে ইনফরমেশন দেওয়ার নাম করে সেখানে ডেকে নেওয়া হয়েছিল, সেখানে হয়তো তোমার ফ্লাক্স সুইচ করে দেওয়া হয়েছিল, তা না হলে কোনোভাবে ওই ফ্লাক্সে বিষ মেশানো হয়েছিল। বিষয়টা তোমার আর মহিষের হুইস্কি খাওয়ার মাঝেই হয়েছে, তাই এর মাঝে তুমি কোথায় কোথায় গিয়েছো ভালো করে মনে করে বলো। মার্কাস বলে আমি সোজা ভিতরে ঢুকে পড়েছিলাম, ভেতরে মহিষ আগে থেকেই দাঁড়িয়েছিল। আরমান কিছু একটা ভেবে বলে সিকিউরিটি চেক করেনি। মার্কাস বলে হ্যাঁ। আরমান বলে তার মানে তোমার ব্যাগ এক্স-রে মেশিনে ছিল। আগের দিন শারনিয়া জুসের বোতল তারা অ্যালাউ করলো না, কিন্তু তোমার হুইস্কির বোতল অ্যালাউ করলো। যা হয়েছে সিকিউরিটি চেকের মধ্যেই হয়েছে, হয়তো পুরো স্টাফ কমিটি এর সাথে যুক্ত। আর ওই পেইন্ট বল গেম যেটা বন্ধ করে রাখা হয়েছে সেখানে নিশ্চয়ই কিছু একটা চলছে। শাহমাত তার টিম নিয়ে পার্কে চলে আসে। স্ক্যানে ধরা পড়লে গার্ড বান্টিকে জিজ্ঞেস করে আপনার কাছে কিছু একটা আছে। বান্টি বলে বন্দুক আছে, আমরা মুম্বাই পুলিশ। সেটা ঘাবড়ে তার বসকে কল করতে গেলে শাহমাত দ্রুত ফোন কেড়ে নিয়ে বলে এই সার্জিটা কে, দ্রুত খুঁজে বের করো। এদিকে নিশান কম্পিউটারে কোন একটা কাজ করছে। সবাই পেইন্ট বল প্যালেসে এসে তালা খুলে ফেলে। ভেতরে কিছু লোক কেমিক্যাল দিয়ে কিছু একটা করছে। সবাই ভেতরে রেড চালায়। এক লোকের হাতে মাটির কলসি ছিল। বাঁটি ধমক দিতেই লোকটা ভয়ে কলসি মাটিতে রেখে হাত উঁচু করে দাঁড়িয়ে পড়ে। কলসি গড়িয়ে তাদের কাছে আসতেই সেখান থেকে একটা বড় সাপ বেরিয়ে আসলে সবাই ভয়ে লাফালাফি শুরু করে দিলে আরমান হাতে একটা পেইন্ট বল গান তুলে নেয়। হঠাৎ একজন রুমের লাইট অফ করে দিলে আরমান অন্ধকারের মধ্যেই গুলি ছুটতে থাকে। সবাই দেখে সামনে কোনো সাপ নেই। এরপর একে একে সবাইকে বাইরে বের করে আনা হয়।
ঠিক তখনই শেহামদের কাছে নিশান্তের কল আসে। নিশান্ত জানায় এই সার্জি নামের নম্বরটা সতীশের নামে রেজিস্টার করা। আমি তার ছবি পাঠিয়েছি, লোকেশন এখন আপনারা যেখানে আছেন ঠিক সেখানেই। শেহামদ বলে সব স্টাফ রুম চেক করো আর ভিড়ের মাঝেও তাকে খুঁজতে থাকো। ঠিক তখনই আরমান বলে এখানে পান্ডার পোশাক পরা এক লোক ছিল, তাকে দ্রুত খুঁজে বের করো। পান্ডার পোশাক পরা সতীশ পালিয়ে যাচ্ছে, কিন্তু বান্টি আর তার টিম তাকে ধরে নিয়ে আসে। পরের দিন প্রেস কনফারেন্সে শেহামদ মিডিয়াকে বলে ওই পার্কে এক্সপেরিমেন্ট চলছিল, যেখানে বিষাক্ত সাপ ব্যবহার করে ড্রাগ বানানো হচ্ছিল। মইজও এসবের সাথেই যুক্ত ছিল। সতীশ ইন্সপেক্টর মার্কাসকে মারার প্ল্যান করেছিল, তার প্ল্যান নষ্ট হয়ে যায় আর তার বদলে মইজ মারা যায়। তার মানে মার্কাস নির্দোষ। কনফারেন্স শেষে শেহামদ মার্কাসকে তার সার্ভিস গান ফেরত দিয়ে দেয়। মার্কাস আরমানের সাথে হ্যান্ডশেক করে বলে আপনার কোনো সাহায্য লাগলে আমাকে অবশ্যই জানাবেন। এদিকে কোকড়া চুলের এক লোক সেন্ট্রাল জেলের সামনে আসে। তার মনে পড়ে সে আরমানের সাথে সন্তোষ বাগচির বিষয়ে কথা বলেছিল। তার মানে মেসেজের ওপারে রহস্যময় ব্যক্তিটাই হলো এই লোকটা। লোকটা ভেতরে আসতেই জেলার বলে 15 মিনিটের বেশি সময় দিতে পারবো না। কোন সেলে যাবে? লোকটা বলে সন্তোষ বাগচির সেল। সুরাজ ব্যাগ কাঁধে নিয়ে বের হতে গেলেই মাহিরা জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ? ডিনার তো রেডি। সুরাজ বলে একটু এক্সারসাইজ করে আসি। সুরাজ ড্রাইভারকে না নিয়ে একাই বেরিয়ে পড়ে। কিছুদূর আসার পরে গাড়ি থামিয়ে মুখে রুমাল বাঁধে, হাঁটুতে নীল প্যাড পরে নেয়। এরপর ডাকাতের মতো মাথায় হুডি পরে চাকু বের করে। এদিকে আরভিন তার গার্লফ্রেন্ড সুয়েতাকে তার নিউ কনস্ট্রাকশন বিল্ডিং এ নিয়ে আসে। গাড়ি থেকে নেমে কাকে যেন কল দেওয়ার চেষ্টা করে। সুয়েতা মজা করে বলে এখানে ডেট প্ল্যান করেছো নাকি? আরভিন বলে আমি শুধু প্ল্যান আর ম্যাপ দিতে এসেছি। সুয়েতা বলে আমি জানি তুমি এখানে শো অফ করতে এসেছো। তখনই সুরাজ পেছন থেকে এসে সুয়েতার গলায় চাকু ধরলে সুয়েতা চিৎকার করে ওঠে। সুরাজ ব্যাগ ছুড়ে মেরে আরভিনকে বলে তোর কাছে 10 সেকেন্ড সময় আছে, যা আছে দিয়ে দে। আরভিন ঘড়ি টাকা পয়সা ব্যাগে রেখে সুরাজকে এগিয়ে দেয়। সুরাজ হাত বাড়িয়ে নিতে গেলে আরভিন কৌশলে ধাক্কা মেরে সুরাজের হাত থেকে চাকু ফেলে দিলেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সুয়েতার সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে এক কনস্টেবল ছুটে আসে, কিন্তু ততক্ষণে আরভিন রড দিয়ে সুরাজের মাথায় আঘাত করলে সুরাজ মারা যায়। এটা দেখে কনস্টেবল ভয়ে দৌড় মারে। সারানিয়া আরমানকে নিয়ে ক্রাইম স্পটে আসলে শেহামদ জিজ্ঞেস করে একে চেনো? সারানিয়া অবাক হয়ে বলে এটা সুরাজ মুগ্ধা না? সে তো বিশাল কোটিপতি যে একটা ডেটিং অ্যাপ বানিয়েছে। টিভি শো শার্ক সেখানে বিচারকও ছিল। বান্টি বলে এত বড় লোক হওয়ার পরও ডাকাতি করা লাগবে কেন? আরমান হতবাক হয়ে জিজ্ঞেস করে এই লোক ডাকাতি করতে এসেছিল? শেহামদ বলে হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে, হাঁটু ধরে দেখো। আরমান হাঁটুতে হাত দিলেই টের পায় সুরাজ নি প্যাড পরে আছে, তবে এর কারণ এখনো জানা যায়নি। লাশ অ্যাম্বুলেন্সে তোলা হলে বান্টি আর আরমান আরভিনের সাথে কথা বলতে আসে। আরভিন বলে আমি একজন বিল্ডার, এমন ডাকাতির হুমকি প্রায় আসে। সে আমার গার্লফ্রেন্ডের গলায় চাকু রেখেছিল। ওই মুহূর্তে হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে নিজেদের সুরক্ষার চেষ্টা করেছি। সত্যি বলছি আমি জানতাম না এটা সুরাজ মুগ্ধা। আরমান জিজ্ঞেস করে এত রাতে আপনি এখানে কি করছিলেন? আরভিন বলে ম্যাপ রাখতে এসেছিলাম, কাল সকালে ম্যাপটা আর্কিটেক্টের দরকার হবে। তখনই এক কনস্টেবল এসে আরভিনকে সুরাজের ব্যাগ থেকে পাওয়া আরভিনের জিনিসপত্র দেয়। সাংবাদিকরা জিজ্ঞেস করে সুরাজের মৃত্যুর কারণ কি? শেহামদ বলে আমরাও জানার চেষ্টা করছি, আপনারা শান্তিতে কাজ করতে দিলে তবেই তো আমরা ঠিকমতো কাজ করতে পারবো। সুয়েতা বলে সেটাই তো করেন না, সাহায্যের জন্য ডাকলে আপনাদের কনস্টেবল দৌড়ে পালায়। শেহামদ সুয়েতাকে স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। বান্টিকে ডাক দিয়ে বলে কাল এখানে কার দায়িত্ব ছিল খুঁজে বের করো, আর সুরাজের নামে আগে কোনো কেস আছে কিনা দেখো। বান্টি বলে না, এমন কিছুই নেই। এইবার তো সুরাজ আইপিও অ্যাওয়ার্ডও পেয়েছিল, বেশ ভালোই টাকা এসেছিল। পরের দিন আরমান আর সারানিয়া সুরাজের বাসায় মাহিরার সাথে কথা বলতে আসে। মাহিরা বলে সুরাজ যে এমন করবে আমি ভাবতেও পারিনি। আরমান জিজ্ঞেস করে আগেও কি এমন কিছু করেছিল? মাহিরা বলে না, কিন্তু ওর আচার আচরণে কেমন যেন পরিবর্তন এসেছিল। ওই শার্ক ট্যাঙ্ক করার পর থেকে কেমন যেন অদ্ভুত হয়ে যায়। মাহিরা ফোনে কিছু ছবি দেখিয়ে বলে কিছুদিন ধরে এমন কোট স্যুট পরা শুরু করে। আমরা দুজনে নিরামিষ ভোজি, কিন্তু কয়েকদিন ধরে সুরাজ আমিষ খাওয়া শুরু করে। উদ্ভট সব পোজের পেন্টিং কিনতে থাকে, কিন্তু ছিনতাই করবে এটা কল্পনাতেও ভাবিনি। ক্রাইম ব্রাঞ্চে এসে সবাই সুরাজের সোশ্যাল আইডি চেক করে। নিশান বলে এগুলো তো স্বাভাবিক ব্যাপার, মোটিভেশন টাইপ কথা বলে কোনো বিজনেসম্যান কিছু পোস্ট করলে তা শেয়ার করে, কিন্তু তার স্ত্রী যা বলেছে তেমন তো কিছুই দেখছি না। শেহামদ এসে বলে সুরাজের অফিসে গিয়ে দেখো কি অবস্থা। কমিশনার মিসিং কনস্টেবলের আপডেট চায়। নিশান বলে বান্টি সিসিটিভি ফুটেজ আনতে গেছে। সুরাজের অফিসে আসলে সুরাজের অ্যাসিস্ট্যান্ট গুরলিন সুরাজের ক্যাবিনে নিয়ে আসে। ক্যাবিন ভর্তি ফুলের তোড়া। সুরাজের মৃত্যুর খবর শুনে পার্টনাররা এগুলো পাঠিয়েছে। সারানিয়া সুরাজের সম্পর্কে জিজ্ঞেস করলে গুরলিন তার
মতো করে বসের সুনাম করতে থাকে। সার্নিয়া বলে, আপনার বসের এত গুণ আমরা জানি, আপনি অ্যাসিস্ট্যান্ট হিসাবে এর বাইরে কি জানেন তাই বলেন। সে নাকি অদ্ভুত আচরণ করতো, লজিক ছাড়া কথা বলতো। গুলিন বলে, তেমন কিছু জানি না, কিন্তু সে হয়তো সাথে বন্দুক রাখতো। আরমান বলে, বন্দুক থাকতে চাকু কেন ব্যবহার করলো? আরমান খেয়াল করে রুকমাবাই ইউনিভার্সিটি থেকেও সুরাজের জন্য একটা বুকে এসেছে। আরমান গুলিনকে বলে, চিন্তা করো না, তুমি বাদেও আরো একজন আছে যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বলেনি। থানায় এসে সেহমাতকে জানালে সেহমাত আরবিনকে জিজ্ঞেস করে, তুমি আর সুরাজ একই স্কুলে পড়তে তাই না? আরবিন বলে, হ্যাঁ, আসলে আরবিন আর সুরাজ দুজনেই রুকমা ভার্সিটিতে পড়তো। রাতে যখন কনস্টেবল আরবিনকে তার জিনিসপত্র ফেরত দিচ্ছিল, আরমান তখন লোগো খেয়াল করে। সেহমাত জিজ্ঞেস করে, এই কথা লুকিয়েছো কেন? আরবিন বলে, মাহিরার জন্য, ওর সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু এখন নেই। 2 বছর আগেই এসব শুরু হয়। কলেজ রিইউনিয়নে আমাদের দেখা হলে জানতে পারি সুরাজ অনেক বদলে গেছে। সেহমাত জিজ্ঞেস করে, ব্রেকআপ কিভাবে হয়? আরবিন বলে, মাহিরা করেছিল, তার অনেক আফসোস হচ্ছিল, সে চাইতো না সুরাজ এই বিষয়ে কিছু জানুক, কিন্তু এখন মনে হচ্ছে সুরাজ জেনে গিয়েছিল। মাহিরাকে কাস্টডিতে নিয়ে এসে জিজ্ঞাসা করা হলে মাহিরা বলে, সব জানার পরে সুরাজ অনেক রেগে গিয়েছিল, আমি ক্ষমা চেয়ে ওকে ওর মতো করে সময় দিতে চেয়েছিলাম, কিন্তু সে আরবিন্দর এভাবে ক্ষতি করতে চাইবে তা বুঝতে পারেনি। সেহমাত আরবিনকে বলে, ও তাহলে সুরাজ প্রতিশোধ নিতে গিয়েছিল? আরবিন বলে, হ্যাঁ, কিন্তু আমি সত্যিই জানতাম না যে ওটা সুরাজ ছিল। সে আমার গার্লফ্রেন্ডের গলায় চাকু ধরলে আমি তখন সেলফ ডিফেন্সে তাকে মারি। যদি জানতাম এটা সুরাজ, তাহলে আমি তার সাথে কথা বলার চেষ্টা করতাম, ক্ষমা চাইতাম। আমি শুধু চেয়েছিলাম মাহিরার সাথে সম্পর্কের কথা বাইরের কেউ না জানুক। কেস সলভ হয়ে গেছে, তাই ইন্টারোগেশন রুম থেকে বের হয়ে সার্নিয়া সেহমাতকে বলে, বিল পাঠিয়ে দিব, আপনি সাইন করে দিয়েন। সেহমাত বলে, ঠিক আছে, বাকি কাজ তো কোর্টই করবে, আমাদের কাজ শেষ। আরমান সেহমাতকে বলে, তোমার কি মনে হচ্ছে না এখানে কিছু একটা মিসিং আছে? সুরাজ যদি আরবিন্দের কাছে বদলা নিতে চায়, তাহলে ওর গার্লফ্রেন্ডকে কেন অ্যাটাক করবে? সার্নিয়া আরমানের কথাকে ইগনোর করতে চাইলেও সেহমাত বলে, তুমি ঠিকই বলেছ, কেস ওপেন রাখতে হবে, এখনো সলভ হয়নি। সেহমাত চলে গেলে সার্নিয়া রেগে বলে, কি করতে চাও তুমি? আরমান বলে, আমার মন বলছে এখানে কোনো একটা ঝামেলা তো অবশ্যই আছে। সার্নিয়া বলে, তুমি কি জানো আমি কার মধ্যে যাচ্ছি? ক্লাসের সবাই ফি দিয়ে দিয়েছে, একমাত্র সাওয়ান দিতে পারেনি। আরমান বলে, বুঝতে পারছি, কিন্তু এটা মার্ডার কেস, আসল অপরাধীকে তো ধরতেই হবে। সার্নিয়া অতিষ্ঠ হয়ে বলে, আমি আর আপনার সাথে কাজ করব না, বলি চলে যায়। এদিকে নিশান্ত, বান্টি এবং সেহমত ফুটেজে দেখে সেদিন রাতে কনস্টেবল একটা ট্যাক্সিতে করে চলে যাচ্ছে। সেহমত বান্টিকে বলে, ট্যাক্সির খোঁজ করো। সার্নিয়া নতুন চাকরির সন্ধান করতে থাকে। আরমান একের পর এক কল দিল, সার্নিয়া কল রিসিভ করে না। টেবিলে একটা তেলাপোকা দেখে আরমান ঘৃণায় লাফ দিয়ে সোফায় গিয়ে পড়ে। বান্টি অনেক খোঁজাখুঁজির পর ট্যাক্সি ড্রাইভারকে থানায় নিয়ে আসে। সেহমত বলে, একে স্কেচ আর্টিস্টের কাছে নিয়ে যাও। এদিকে আরমান এক তেলাপোকা মারতে পুরো বাসায় স্প্রে করছে। স্কেচ বানানো হয়ে গেলে নিশান্ত সকল কনস্টেবলের প্রোফাইলের সাথে ম্যাচ করা শুরু করে। সার্নিয়া কল রিসিভ না করায় তার কথা মানতে আরমান ভেঙ্কটেশের বাসায় আসে। ভেঙ্কটেশের স্ত্রীকে সব খুলে বললে ভেঙ্কটেশের স্ত্রী বলে, আমার স্বামী আমার উপর নজর রাখার জন্য তোমাকে হায়ার করেছিল। আরমান বলে, হ্যাঁ, তবে আপনি অনেক ভালো মানুষ, আমার পেমেন্টটা ক্লিয়ার হয়নি, তাই আমার অ্যাসিস্ট্যান্টও কাজ ছেড়ে চলে গেছে। তখন এই ভেঙ্কটেশ এসে আরমানকে দেখে বলে, তোমাকে এখানে আসতে মানা করেছিলাম না? ভেঙ্কটেশের স্ত্রী বলে, চিন্তা করো না, তোমার পেমেন্ট পেয়ে যাবে। থানায় নিশান্ত আর বান্টি দুজনের কোনো ক্লু না পেয়ে হতাশ হয়ে বসে আছে। তখন আরমান এসে সেহমাতের রুম খালি দেখে জিজ্ঞেস করে, সেহমাত কোথায়? বান্টি বলে, কমিশনারের সাথে মিনিস্ট্রি অফিসে গিয়েছে, আর দুজনেরই খবর আছে। সব টিভি আর সোশ্যাল মিডিয়ায় মুম্বাই পুলিশের বদনাম ছড়িয়ে পড়েছে, তাও আবার ওই কনস্টেবলের জন্য। ভালো হয়েছে আপনি সাসপেন্ডেড, না হলে আপনাকে এখন এসব সহ্য করা লাগতো। সিসিটিভি ছবি দেখে আরমান নিশানকে প্লে করতে বলে। আরমান খেয়াল করে কনস্টেবলের হাতায় স্টার লাগানো। আরমান বান্টিকে বলে, কনস্টেবল আবার কবে থেকে স্টার লাগানো শুরু করলো? মনে হচ্ছে এটা ভাড়া করা কস্টিউম, এই জন্য রেকর্ডে থাকা কোনো কনস্টেবলের সাথে স্কেচ ম্যাচ করছে না। সার্নিয়ার প্রতিবেশী মনিকা আন্টি ফ্ল্যাটে এসে বলে, এই ট্যাবে দেখো তো কি হয়েছে, ওই মৃত বিজনেসম্যানের ভিডিও দেখবো। সার্নিয়া ভিডিও অন করে দেখে তাতে ভলিউম কমানো। ভলিউম বাড়িয়ে দিলেই শোনে সুরাজ এক বিজনেস টক শোতে বলছে, আমার এক বন্ধু আমাকে আইডিয়া দিয়েছিল সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে। হঠাৎ আমি পেছন থেকে চাকু ধরে বলবো 10 মিনিট সময় আছে, তোর জানকে বাঁচানোর জন্য যা আছে দিয়ে দে। এই কথা শুনে সার্নিয়া ভাবে সুরাজ তো আরবিনকে এই কথাই বলেছিল। সার্নিয়া আরমানকে কল দিলে ফোন বন্ধ পায়, কারণ আরমানের ফোনের চার্জ শেষ। তার সবকিছু তো সার্নিয়া খেয়াল রাখতো, এখন সে নেই, তাই চার্জ দেওয়ার কথা মনেও নেই। থানায় বান্টি হাঁপাতে হাঁপাতে এসে বলে, নেবিনগর থেকে শুরু করে নালা সোফরা পর্যন্ত সবাইকে ছবি দেখিয়েছি, কেউ কিচ্ছু বলতে পারেনি। মদন নামের এক দোকানদার বান্টিকে কল দিয়ে বলে, স্কেচের ওই লোক তার দোকান
দোকান থেকে কস্টিউম নিয়েছিল। এখন আরাম নগরে শো চলছে। এদিকে সারানিয়া গ্রুপে শাহমাদকে কল দিয়ে বলে, আমি নতুন লিড পেয়েছি। বান্টিরা থিয়েটারে গিয়ে সেই আর্টিস্ট ব্রিজেশকে জিজ্ঞাসাবাদ করে। সারানিয়া শাহমাদের কাছে এসে ভিডিওর কথা জানায়। তখনই আরমান শাহমাদকে কল দিলে শাহমাদ বলে, সারানিয়া তোমাকে ভিডিও পাঠিয়েছে। আরমান জানায় কেস সলভ হয়ে গেছে। পুরো টিম মিলে আরবিনদের বাসায় আসে। আরবিন বলে, আপনারা এখন আমার বাসায়? কি হয়েছে? আরমান বলে, জানো আমার প্রথম খটকা কখন লাগে? যখন জানতে পারি সুরাজ নি প্যাড পরেছিল। সে তোমাকে মারতে আসলে নি প্যাড কেন পরবে? সারানিয়া বলে, কারণ সে তোমাকে অ্যাটাক করতে চায়নি, সে চেয়েছিল তোমার সাহায্য করতে, যেন তুমি শ্বেতাকে ইমপ্রেস করতে পারো। আরবিন বলে, এসবের মানে কি? একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? সারানিয়া বলে, সত্যি তোর কাছে 10 সেকেন্ড সময় আছে। কিছু মনে পড়ছে কলেজের কথা? এসব সুরাজের বি টক শোতে আছে। আরমান বলে, সুরাজ মাহিরাকে পছন্দ করত, কিন্তু লাজুক প্রকৃতির হওয়ায় মাহিরাকে বলতে পারে না। মাহিরাকে ইমপ্রেস করার জন্য তুমি তাকে এই আইডিয়া দাও। এই ঘটনা থেকে মাহিরা ইমপ্রেস হয়ে সুরাজকে বিয়ে করে। এখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে পটাতে সুরাজকে আবারও সেই একই নাটক করতে বলো। সুরাজ তোমাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কিন্তু তুমি সুরাজের সাথে প্ল্যান করেও সুরাজকে ইচ্ছা করে মেরে ফেলো। এরই মাঝে আরমান সোফার কুশনের ভাঁজ দেখে বলে, তুমি এখানে একা ছিলে? আরবিন বলে, হ্যাঁ, সকাল থেকে তো আমি একাই। আরমান জিজ্ঞেস করে, তুমি কি লেডিস পারফিউম ব্যবহার করো? আরবিন হতবাক হয়ে তাকালে আরমান জিজ্ঞেস করে, তোমার ওই রুম লক কেন? নিশ্চয়ই কেউ আছে। আরবিন না করা সত্ত্বেও শাহমাদ বান্টিকে চেক করার জন্য বলে। দরজা খুলতে না পারায় বান্টি দরজা লাথি মারা শুরু করে। দরজা ভেঙে গেলে দেখা যায় ভেতরে মাহিরা বসা। মাহিরা বের হয়ে আসলে আরমান বলে, 2 বছর আগে শেষ হয়ে যাওয়া গল্প এখনো শেষ হয়নি। সেও হয়তো এই প্ল্যানের অংশ, আর এটাই তাদের মোটিভ। সুরাজ, মাহিরা আর আরবিনদের মাঝে একটা কাটা ছিল, তাকে সরানোর জন্যই এই প্ল্যান বানানো হয়। আরবিন ঠোঁটের কোণে মুচকি হাসি রেখে বলে, খুব ভালোই গল্প পারেন, আমি সব মেনে নিলাম, কিন্তু কোর্টে কিভাবে প্রমাণ করবেন? আরমান বলে, এটাই এই গল্পের বেস্ট পার্ট। আপনারা ভালো বন্ধু হওয়া সত্ত্বেও সুরাজকে ভালো করে চিনতেন না। সুরাজ সব কিছুতে একদম পারফেক্ট ছিল। ও যত সিরিয়াসলি কাজ করতো তত সিরিয়াসলি নাটক সাজাতে একজন অ্যাক্টর হায়ার করে, তাকে কনস্টেবলের রোল দেয় যেন সে নিজেকে গ্রেফতার করাতে পারে। আরবিন কিছুই বুঝতে পারে না। তখনই আরমান ব্রিজেশকে পরিচয় করিয়ে দেয়। আরমান বলে, তুমি যখন সুরাজকে মারছিলে ব্রিজেশ ভয়ে পালিয়ে যায়। ব্রিজেশ এখন সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত। আর কি কোনো প্রমাণ লাগবে? আরবিন আর মাহিরা দুজনকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। বের হওয়ার সময় সারানিয়ার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে 45,000 টাকা রিসিভ হয়েছে। সারানিয়া আরমানকে বলে, এটা তো ভেঙ্কট কেসের সম্পূর্ণ টাকা। আরমান বলে, হ্যাঁ রাখো। পরের দিন আরমান নাস্তা করতে সারানিয়ার বাসায় আসে। নাস্তা শেষে সারানিয়া কিচেনে গেলে আরমান হাত ধুতে এসে সুযোগ পেয়ে চুপি চুপি তার রুমে গিয়ে কিছু খুঁজতে থাকে। হঠাৎ পেছনে শ্রাবণকে দেখে ঘাবড়ে যায়। ইশারা দিয়ে শ্রাবণকে বলতে মানা করে। শ্রাবণ বলে, আমি জানি আপনি কি খুঁজছেন, দ্বিতীয় ফোন তাই না? ওই উপরের বাক্সে আছে। আরমান বাক্স থেকে ফোনটা নেয়। আরমান এই ফোন থেকে দ্য বুলেটিন জার্নালের জয়কে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, বাগচির কোনো আপডেট আছে? গল্প চলে আসে অতীতে। জয় সন্তোষ বাগচির সাথে দেখা করতে সেন্ট্রাল জেলে আসে। অফিসারকে সন্তোষের লকআপের সামনে আনলে জয় বলে, বাগচি কোথায়? অফিসার ফোন ধরিয়ে দিয়ে বলে, কেউ তোমার সাথে কথা বলতে চায়। জয় রিসিভ করলে অপর পাশ থেকে কেউ ভারী কণ্ঠে বলে, সন্তোষকে মনে রাখার মতো এই দুনিয়ায় কেউ নেই, তাই তুমিও ভুলে যাও, না হলে ভালো হবে না। আর মিস্ত্রিকেও এটা বুঝিয়ে দিও। কথাগুলো মনে করার সময় জয় আরমানের মেসেজ পেয়ে ঘাবড়ে যায়। সে এসব ঝামেলায় পড়তে চায় না, তাই রিপ্লাই না করেই ফোন ড্রয়ারের মধ্যে রেখে দেয়। এক হোটেলের সুইমিং পুলের সামনে আরমান বসে লুকানো ফোন থেকে জয়কে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, বাগচির খোঁজ পাওয়া গেল? জয় বলে, সন্তোষকে পাওয়া যাচ্ছে না, আমি শীঘ্রই দেখা করব। আরমান সারানিয়াকে হেঁটে আসা দেখে ফোনে লুকিয়ে বলে, ধন্যবাদ আমাকে এই ট্রিপে আনার জন্য। সারানিয়া বলে, আমরা কি ডিসিশন নিয়েছিলাম? আমি একা আমার ছেলের সাথে আসবো, কিন্তু এত ভালো ভাগ্য তো আমার নেই। এখন আমাকে একটা নয় বরং 2টা বাচ্চা সামলাতে হবে। শ্রাবণ বসে বসে বোর হয়ে গেলে সারানিয়া বলে, এই বাইনোকুলার নিয়ে চারপাশ দেখো। মায়ের কথা মতো শ্রাবণ বাইনোকুলার নিয়ে চারপাশ দেখে কোনো মজা পায় না। হঠাৎ হোটেলের একটা রুমের দিকে তাকালে দেখে কেউ একজন একটা মহিলাকে চাকু দিয়ে মারছে। মহিলাটা রক্তাক্ত হয়ে পর্দা ছিঁড়ে মেঝেতে পড়ে যায়। শ্রাবণ মা বলে চিৎকার করে সারানিয়ার কাছে আসে। সাথে সাথে আরমান এবং সারানিয়া ম্যানেজারকে বিষয়টা জানিয়ে দেয়। ম্যানেজার বেশ ইতস্তত হয়ে বলে, মার্ডার? তাও আবার এই বাচ্চা দেখেছে? আরমান বলে, জি, আমাদেরকে এখনই 4041 নম্বর রুম চেক করতে হবে।
ম্যানেজার জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানেন 4041 হবে? তখনই চিফ সিকিউরিটি অফিসার রিতা এসে বলে, আমার মুম্বাইয়ের এসিপি সে আমাদের সাথে কথা হয়েছে। ওনার নাম আরমান মিস্ত্রি, মুম্বাই পুলিশের স্পেশাল কনসালটেন্ট। একটা রুমেরই তো ব্যাপার, যাবে, চেক করে চলে আসবে। আরমান জিজ্ঞেস করে, ওই রুম নিয়ে এত সমস্যা কেন? ম্যানেজার বলে, ওই রুম ললিত সাক্সেনার নামে বুক করা, অনেক বড় শিপিং কোম্পানির মালিক। প্রতি বছর 1 মাসের জন্য স্ত্রী এবং পুরো স্টাফ নিয়ে এখানে কনফারেন্স এবং ট্রিপের জন্য আসে। এখন যদি এটা সত্যি না হয় তাহলে আমরা সমস্যায় পড়ে যাব। রিতা বলে, কিন্তু যদি এই খবর লিক হয় যে এখানে মার্ডার হয়েছে আর আপনি চেক করতে দেননি, তখন কি হবে? ম্যানেজার বলে, ঠিক আছে, চুপচাপ যাবেন আর চলে আসবেন। রিতা আর আরমান 4041 নাম্বার রুমে এসে কলিং বেল দেয়। আরমান জিজ্ঞেস করে, ব্লিচের গন্ধ আসছে কেন? কেউ দরজা না খুললে রিতা মাস্টার কার্ড দিয়ে দরজা খুলে ভিতরে আসে। রুম চেক করে দেখে সব একদম ফিটফাট। রিতা বলে, শিওর তো এই রুমটাই? বাচ্চা মানুষ ভুল দেখতে পারে। আরমান বলে, না, শ্রাবণ এমন ভুলভাল কথা বলে না। ঠিক তখনই সেখানে ললিত এসে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? রিতা বলে, আমি চিফ সিকিউরিটি অফিসার আর ইনি মুম্বাই পুলিশ থেকে এসেছে। তার মতে এখানে 15 মিনিট আগে একজনের খুন হয়েছে। আরমান জিজ্ঞেস করে, আপনার স্ত্রী কোথায়? ললিত বলে, মেয়েদের তো শপিং মল না হলে স্পাতেই বেশি পাওয়া যায়, আমার টাকা নষ্ট করছে হয়তো। আরমান জিজ্ঞেস করে, আপনার স্ত্রীর সাথে কি আপনার সব ঠিক আছে? ললিত রেগে উল্টো জিজ্ঞেস করে, কি বলতে চাচ্ছেন? আরমান বলে, না, আসলে বেড দেখে মনে হচ্ছে ওখানে একজন ঘুমিয়েছিল আর সোফায় একজন। ললিত বলে, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আরমান ললিতের স্ত্রীকে কল দিতে বললে ললিতার স্ত্রী লাবণ্যকে কল দেয়, কিন্তু সে রিসিভ করে না। রিতা বলে, ঠিক আছে, যদি আপনি যোগাযোগ করতে পারেন তাহলে আমাদেরকে জানাবেন। বলেই রিতা আরমানকে নিয়ে বেরিয়ে পড়ে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আরমান ম্যানেজারকে সিসিটিভি ফুটেজের কথা জিজ্ঞেস করলে ম্যানেজার বলে, কাস্টমাররা বিরক্ত হয়ে যায় বলে সব ফ্লোরে ক্যামেরা নেই। ম্যানেজার শ্রাবণকে দেখিয়ে বলে, আপনি এই বাচ্চার কথা বিশ্বাস করছেন? 15 মিনিটের মাথায় আপনাকে রুম দেখিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন। আরমান বলে, শ্রাবণ মিথ্যা বলে না। ম্যানেজার বলে, এই যুগের বাচ্চাদেরকে চেনেন না, ওরা আমাদের থেকে 2 ডিগ্রি উপরে থাকে। রিতা ফোনে লাবণ্য ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, একে দেখেছিলে? শ্রাবণ বলে, সঠিক বলতে পারবো না। সারানিয়া আরমানকে বলে, শ্রাবণ হয়তো আমাকে ইমপ্রেস করার জন্য গল্প বানাচ্ছে। শ্রাবণ বলে, আমি সত্যি বলছি, ওখানে খুন হয়েছে। আরমান বলে, আমি ললিতকে দেখে বুঝেছি তার স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো না। সে প্রতি বছর এখানে আসে, খুব ভালো করে জানে কোথায় ক্যামেরা আছে আর কোথায় নেই। সারানিয়া বিরক্ত হয়ে বলে, আপনারা দুইজন এসব গোয়েন্দাগিরি করে বেড়ান। আমি আমার নতুন বন্ধু কেতনের সাথে ছবি তুলতে যাচ্ছি। আরমান শ্রাবণকে নিয়ে সেই জায়গায় আসে যেখান থেকে শ্রাবণ এই ঘটনা দেখেছিল। শ্রাবণকে জিজ্ঞেস করে, তুমি কি শিওর ওই ফ্লোরে ওই রুমে দেখেছিলে? শ্রাবণ বলে, হ্যাঁ। আরমান এবার চিন্তায় পড়ে যায়, তাহলে ভেতরে এত ক্লিন কিভাবে হতে পারে? হঠাৎ আরমানের নজর পড়ে অপর দিক থেকে হেঁটে আসা ললিতের উপরে। ললিত এক মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে, আর সেটা ললিতের স্ত্রী না। নিশান আরমানকে কল দিয়ে বলে, ললিত তো শিপিং ইন্ডাস্ট্রির ডন, তবে 3 বছর আগে তার স্ত্রী নারী নির্যাতনের কেস ফাইল করেছিল, কিন্তু 2 দিনের মাথায় আবারও কেস তুলে নেয়, আর তার স্ত্রীর নম্বরের লোকেশন হোটেলেই দেখাচ্ছে। এদিকে হোটেলের স্টাফরা একজোট হয়ে ম্যানেজারের কাছে এসে বলে, ওর জন্য আমরা কেন ওভারটাইম করব? ম্যানেজার সবাইকে চুপ করিয়ে বলে, ডিম্পল কাজ ছেড়ে গেছে, সেজন্য আমি কি করতে পারি? এখন সিজনের সময়, হই হুল্লোড় করে গেস্টদেরকে ডিস্টার্ব করবে না। রিতার সাথে আরমান ম্যানেজারের কাছে আসে। ম্যানেজার টিটকারি করে বলেন কি খেদমত করতে পারি? আরমান বলে, সকাল থেকে মিসেস ললিত মিসিং, আমার মনে হচ্ছে তাকে খুন করা হয়েছে। ললিত এসবের সাথে জড়িত কিনা জানি না, তবে মিস্টার ললিতকে এক মহিলার সাথে ঘুরতে দেখেছি। ম্যানেজার বলে, ওটা তার সেক্রেটারি শ্রদ্ধা শেঠি। আরমান জিজ্ঞেস করে, তাহলে সেক্রেটারির সাথে চক্কর চলছে না তো? ভরা মৌসুমে কাস্টমার নিয়ে পাগল, তার উপরে আরমানের এমন গোয়েন্দাগিরিতে ম্যানেজার অতিষ্ঠ। ম্যানেজার আরমানকে বলে, আমার মাথা নষ্ট না করে ব্যাগ গোছান, কালই আপনাকে চেক আউট করতে হবে। ম্যানেজার চলে গেলে রিতা বলে, আমাদের মনে হয় ললিতের ব্যাগ চেক করা উচিত, সেখানে লাশ থাকতে পারে। বাজিকর মুভিতে শাহরুখ খানও তো এমনই করেছিল। রিতার কথা মতো আরমান রাজি হয়ে রিতার সাথে ললিতের রুমে ঢুকতেই ভেতর থেকে অনেকেই বাজি ফুটিয়ে বলে, সারপ্রাইজ। রিতা আরমান ভেবাচাকা খেয়ে যায়। লাবণ্য জিজ্ঞেস করে, তোমরা কারা? ললিত শ্রদ্ধা রুমে এসে আরমানকে দেখে বলে, আবার এসেছেন? ললিত লাবণ্যর সাথে আরমানের পরিচয় করিয়ে দেয়। আরমানের ধারণা ভুল হয়ে গেলে রিতা আর আরমান রুম থেকে বের হয়ে যায়। রাতে আরমানের রুমে রিতা বসে আছে। আরমান বলে, আমি শ্রাবণকে বিশ্বাস করি। রিতা বলে, খুন তো হয়েছেই, বডি আমি খুঁজেই বের করব। আরমান বলে, হ্যাঁ, লাশ না পেলে কেসও করতে পারবো না। তুমি কি ললিতের রুম চেক করেছো? রিতা বলে, হ্যাঁ, পার্টি শেষ হতেই গিয়েছিলাম, কিন্তু
কিছুই পাইনি। সাথে করে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি টেকনোলজি নিয়ে গিয়েছিলাম। ডেমো দেখানোর জন্য রিতা আরমানকে এক কোণায় দাঁড়িয়ে লাইট অফ করে দেয়। ইনফ্রারেড অন করে সোফা, ওয়াল, বেড সব জায়গায় দেখায় যে সেখানে কত রকমের জীবাণু আছে। এই রশ্মি 25 ধরনের জীবাণু ডিটেক্ট করতে পারে। বেডে এত ময়লা দেখে আরমানের অবস্থা তো খারাপ হয়ে যায়। চিৎকার করে রিতাকে বলে, অনেক হয়েছে, আমি এখনই রুম চেঞ্জ করব। রিতা বলে, সব রুম বুকড। আরমান বলে, তাহলে হাউসকিপিং ডাকো, সব হাউসকিপিংদেরকে ডেকে যত পারো ব্লিচ দিয়ে এই রুম ক্লিন করো। আরমান শ্রাবণের সাথে ক্যারাম খেলার জন্য বাইরে আসে, কিন্তু আরমানের গুটি ঠিক করা দেখে শ্রাবণ বিরক্ত হয়ে বলে, আমি ভিডিও গেম খেলবো। আরমান বলে, দাঁড়াও, রুম থেকে নিয়ে আসছি। শ্রাবণ তার ব্যাগ হাতিয়ে একটা কয়েন পেয়ে সেটা দিয়েই খেলা শুরু করে, কিন্তু কন্ট্রোল বাটন কাজ করছে না দেখে মেশিনে একটা লাথি মারে। কভার খুলে গেলেই শ্রাবণ দেখে ভেতরে পলিতে বাঁধা একটা লাশ। ভয়ে শ্রাবণ সেখান থেকে দৌড় মারে। করিডোর দিয়ে সারনিয়া কেতানের সাথে কথা বলতে বলতে হাঁটছে। আরমান পাশ দিয়ে হেঁটে গেলে সারনিয়া জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখনই শ্রাবণ হাঁপাতে হাঁপাতে এসে বলে, আমি লাশ দেখেছি। সাথে সাথেই সবাই প্লে স্টেশনে এসে দেখে সেখানে কোনো লাশ নেই। সারনিয়া বলে, ও গল্প বানাচ্ছে। শ্রাবণ জানায়, আমি সত্যি বলছি, লাশটা প্লাস্টিকে মোড়ানো ছিল। আরমান জিজ্ঞেস করে, এটা কি সেই লাশ যাকে বাইনোকুলারে দেখেছিলে? শ্রাবণ আমতা আমতা করে বলে, হয়তোবা। সারনিয়া বিরক্ত হয়ে বলে, ওর কথায় বিশ্বাস করো না, আমি অনেক কষ্টে এই ছুটি পেয়েছি, সেটাকে নষ্ট করতে চাই না। আরমান বলে, এমন তো হতে পারে কেউ লাশ সরিয়ে ফেলেছে। আরমান স্টোর রুমের চাবি কার কার কাছে আছে জানতে চাইলে ম্যানেজার জানায়, সব স্টাফের কাছেই চাবি থাকে, আর মোট স্টাফ 180 জন। রিতা ম্যাডামের কাছেও আছে। আরমান লক্ষ্য করে নিচে সাদা রঙের কিছু গুঁড়া পড়ে আছে। ম্যানেজারের কাছ থেকে কাগজ নিয়ে সেই গুঁড়া কাগজে তুলে গন্ধ শোকে। রিতা বলে, এ তো চুন। আরমান বলে, হ্যাঁ, এটাকে কুইক লাইমও বলে। এটা তীব্র গন্ধ দূর করার জন্য ব্যবহার করা হয়, ডেড বডির গন্ধের জন্য ব্যবহার করা যায়। রিতা বলে, তার মানে সব গেস্টের লাগেজ চেক করতে হবে? ম্যানেজার বলে, কখনোই না, যদি কেউ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় আমার হোটেলের মান সম্মান চলে যাবে। রিতা জানায়, যদি লাশ অন্য কেউ পেয়ে যায় তাহলে কি হবে? ম্যানেজার বলে, কাল দুপুর পর্যন্ত তোমাদের কাছে সময় আছে, এরপর আমি নিজেদেরকে চেক আউট করে দিব, ততক্ষণ যত খুশি গোয়েন্দাগিরি করে বেড়াও। পরের দিন সকালে জুস বারে দাঁড়িয়ে আরমান গভীর চিন্তায় মগ্ন, আর সারনিয়া জুস হাতে আরমানকে দেখছে। সারনিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে? আরমান বলে, কেতান বিবাহিত। কাল যখন আমাকে কয়েন দিচ্ছিল তখন আমি ওর ডেবিট কার্ড লক্ষ্য করি, দেবানী কে রানা লেখা ছিল, তার মানে তার স্ত্রীর নাম। যদি তুমি চাও আমি ঈশানকে বলে চেক করতে পারি। সারনিয়া বলে, দরকার নাই, আমি নিজেই চেক করে নিব। দরকার নেই, আমি নিজেই চেক করে নিব। আরমান সামনে মালিকে চুন ছিটাতে দেখে সারনিয়াকে বলে, তুমি থাকো, আমি চেক করে আসছি। আরমান গার্ডেনার রুমে এসে তালা মারা দেখে লুকিয়ে পেছন দিয়ে জানালা খুলে ভেতরে প্রবেশ করে। সাথে সাথেই মালি এসে বলে, চোর আবার এসেছো? আমি জানতাম আবার আসবে। আরমান চুনের বস্তার দিকে তাকিয়ে বলে, আমি জানতাম চুরি হয়েছে। কয় বস্তা চুরি হয়েছে? মালি বলে, নিজে চুরি করে আবার জিজ্ঞেস করছো কয় বস্তা? ফোন করে কাউকে কল দিলে আরমান জিজ্ঞেস করে, কাকে কল দিচ্ছেন? মালি বলে, সিকিউরিটিকে। আরমান রিতার নাম নিয়ে বলে, আমি তার সাথে একটা কেস নিয়ে কাজ করছি। বলেন, এখানে কয় বস্তা চুন চুরি হয়েছে? মালি বলে, 20 কেজি 3 বস্তা। আরমান জিজ্ঞেস করে, আপনি রিপোর্ট করেননি? মালি বলে, শুধু শুধু পুলিশকে ডিস্টার্ব কেন করব, ভেবেছি আবার আসলে নিজেই ধরবো। আরমান জিজ্ঞেস করে, দরজায় কি সবসময় তালা মারা থাকে? মালি বলে, হ্যাঁ, চাবি শুধু আমার কাছেই থাকে। আরমান বলে, তাহলে হয়তো আমার মতোই জানালা দিয়ে এসেছে, কিন্তু একার পক্ষে 20 কেজি পার করা সম্ভব না। এই বক্স কি এখানে থাকে? মালি বলে, না, ওগুলো দরজার পাশেই থাকে। আরমান কিছু হিসাব করে বলে, চোর হাইটে খাটো। জানালা দিয়ে বের হতে গেলে ঝুল আরমানের চোখে মুখে লেগে যায়, আর আরমান পাগলের মতো কান্না শুরু করে দেয়। আরমান ঝুল ভর্তি জামা প্যাকেট করে ডাস্টবিনে ফেলে দিলে শ্রাবণ আরমানকে বলে, আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আরমান বলে, তুমি অনেক ভালো ছেলে, তুমি যখন বলেছো খুন হয়েছে তার মানে হয়েছে। শ্রাবণ জিজ্ঞেস করে, আপনার রুমে এত গন্ধ কেন? আরমান বলে, ক্লিন করিয়েছি, ব্লিচের গন্ধ। শ্রাবণ বলে, ওই আন্টির হয়তো ক্লিন করতে অনেক কষ্ট হয়েছে। আরমান বলে, না, সে একা ছিল না, তার সাথে পুরো টিম ছিল। হঠাৎ আরমানের খেয়াল হয় হাউসকিপিং এর সবাই অনেক খাটো। আরমান শ্রাবণকে নিয়ে চুপি চুপি লকার রুমে আসে। এদিক ওদিক তাকিয়ে ডিম্পল থাপার লকারে খেয়াল করে এক কোনায় লাল কাপড় দেখা যাচ্ছে। আরমানের মনে পড়ে ম্যানেজার বলেছিল ডিম্পল চাকরি ছেড়ে দিয়েছে। কাপড় ধরে টান মারতেই লকার খুলে যায়। ভিতরে অনেক কাপড় চোপড় রাখা দেখে আরমান বলে, চাকরি ছেড়ে দিলে এত কাপড় রেখে গেছে কেন? দেওয়ালে টাঙানো ইউনিফর্ম দেখে শ্রাবণ জিজ্ঞেস করে, তুমি কি এই পোশাক দেখেছিলে? শ্রাবণ বলে, হতে পারে। হঠাৎ আরমানের নজর পড়ে ভিন্ন রকমের টাইলসের উপরে। আরমান টাইলসে ঠেলা দিলে সেটা খুলে যায়। টাইলস সরিয়ে দেখে সেখানে একটা ক্যামেরা রাখা। শ্রাবণ ক্যামেরা অন করলেই তাতে কিছু ডকুমেন্টস দেখতে পায়। আরমান জুম করে দেখে কিছু ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস।
তখনই স্টাফদের হাসির শব্দ পেয়ে তাড়াতাড়ি ক্যামেরা রেখে টাইলস লাগিয়ে দেয়। স্টাফরা আরমানকে দেখে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? আরমান বলে, ভুল করে চলে এসেছি। আরমান শ্রাবণকে নিয়ে চলে গেলে স্টাফরা দেখে ডিম্পলের লকার খোলা। কিছুক্ষণ পর আরমান রিতাকে নিয়ে লকার রুমে এসে দেখে সব স্টাফরা বসে আছে। আরমান টাইলস সরাতে গেলে সেটা নড়ছে না দেখে রিতাকে বলে ওরা এটা সিল করে দিয়েছে। ডিম্পলের লকার খুলে দেখে তাতে কোনো কাপড় নেই। আরমান বলে, তোমরা খুন করেছো তাই না? রিতা বলে, সত্যি সত্যি বলে দাও, না হলে কিন্তু ভালো হবে না। একজন উঠে বলে, আপনারা এভাবে আমাদের উপরে দোষ দিতে পারেন না। আরমান বলে, আমি প্রমাণ করেই ছাড়বো যে তোমরাই খুন করেছো। লনে রিতা, আরমান এবং সারনিয়া বসে আছে। রিতা বলে, এই জন্যই বলি এত তাড়াতাড়ি ক্লিন হয় কিভাবে। সারনিয়া বলে, তার মানে এরা তথ্য চুরি করছিল। আরমান বলে, ললিতের ফিনান্সিয়াল ডকুমেন্টস। ললিত শিপিং ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা নাম। ললিত সরকারের সাথে অনেক বড় একটা ডিল করতে যাচ্ছে। এরা সেই ডিলের ডকুমেন্টস চুরি করছে, কারণ আজকের দুনিয়ায় টাকার থেকেও গুরুত্বপূর্ণ হলো তথ্য। যদি কেউ কোম্পানির এই তথ্য ললিতের শত্রুপক্ষের কোনো কোম্পানির কাছে বিক্রি করে তাহলে টাকা পাবে। এটা আসলে অনেক বড় একটা র্যাকেট। না জানি ললিতের আগে আরো কতজনকে টার্গেট বানিয়েছে। সারনিয়া জিজ্ঞেস করে, কিন্তু খুন হয়েছে কার? আরমান বলে, ডিম্পল থাপার। ওদেরই একজন ডিম্পল। হয় সে প্রথম থেকেই এই প্ল্যানের বিপক্ষে ছিল অথবা মাঝপথে মন বদলে নিয়েছিল। সেদিন ওদের প্ল্যান যখন ফেল হতে দেখে না পেরে ডিম্পলকে হত্যা করে, তখনই শ্রাবণ দেখে ফেলে। এরপর তারা লাশকে প্লাস্টিকে মুড়ে পুরো রুম ক্লিন করে ফেলে। এই জন্য আমরা কিছুই পাইনি। রিতা বলে, কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া ক্রাইমকে প্রমাণ করা যাবে না। আরমান বলে, আমাদেরকে আগে লাশ খুঁজতে হবে। আমি শিওর লাশ হোটেলে কোথাও আছে। রিতা আর আরমান লন্ড্রি রুমে খুঁজতে যায়। বাইরে থেকে হাউসকিপিং টিম তাদের উপর নজর রাখে। রিতারা কিচেনে যায়, সেখানেও কিছু পায় না। রিতা আরমানকে বলে, 4 ঘন্টায় আপনার চেক আউট। আরমান বলে, যদি লাশটা না পাই? রিতা বলে, চিন্তা করবেন না, এটা দৃশ্যা মুভি না যে লাশ পাবো না। পুরো হোটেল তন্ন তন্ন করে খোঁজে। লকার রুমে হাউসকিপিং টিম নিজেদের মধ্যে মিটিং করছে। কিছুক্ষণ পর সময় হয়ে যাওয়ায় ম্যানেজার আরমানকে বলে, দুঃখিত কিন্তু আপনাকে এখন যেতে হবে। ভ্যাকেশন সিজন না হলে আপনাকে থাকতে বলতে পারতাম। আরমান অনুনয় করে বলে, দেখেন স্যার, আমি মানছি আমি প্রমাণ করতে পারিনি, কিন্তু খুন হয়েছে। ম্যানেজার বলে, না, এমন আগেও হয়েছে। এরা কাজ করতে আসে, অ্যাডভান্স পে চলে যায়। আমার কাজ আছে, গেলাম। রিসেপশনে সারনিয়া বিল পে করে। আরমান সেখানে গিয়ে সারনিয়া বলে, সবচেয়ে বাজে ট্রিপ এটা ছিল। এত টাকা খরচ করে মাত্র কয়েকটা ভালো ছবি এসেছে, তাও ওই গাধার সাথে। পেছন থেকে স্টাফরা আরমানকে টিটকারি করে বলে, সাবধানে যেন। রিতা বলে, চিন্তা করবেন না, আমি লাশ খুঁজে বের করব। আরমান সারনিয়াকে বলে, ছবিটা দেখাও তো। আরমান ভালো করে ছবি দেখতে থাকে। হোটেল থেকে বের হয়ে 3 জন গাড়িতে বসে। গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর যাওয়ার পরে আবারও গাড়ি ব্যাক করে। আরমানকে ফিরতে দেখে রিতা অনেক খুশি হয়ে যায়। ম্যানেজার আরমানকে বলে, আপনার জন্য পুরো লবি খালি করেছি, সামনে স্টাফরা দাঁড়ানো। ম্যানেজার জিজ্ঞেস করে, এবার তো বলেন কি হয়েছে? আরমান সারনিয়া এবং কেতনের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এখানে কয়টা ট্রাঙ্ক আছে? ম্যানেজার বলে, 3টা। আরমান জিজ্ঞেস করে, এখন কয়টা আছে? ম্যানেজার বলে, 4টা। রিতা দ্রুত গিয়ে এক্সট্রা ট্রাঙ্ক খুলে দেখে ভেতরে ডিম্পলের লাশ। আরমান বলে, আমি বলেছিলাম লাশ খুঁজে বের করব। রিতা বলে, জেলে যাওয়ার সময় এসেছে। ধরা পড়ে গেছে বুঝতে পেরে হাউসকিপিংরা বেশ ভয় পেয়ে যায়। আরমান শ্রাবণকে বলে, বলেছিলাম না, তুমি ঠিক বলেছো। রাতে জয় অফিসে কাজ করছে। হঠাৎ তার কাছে একটা মেসেজ আসে, যেখানে সন্তোষ বাগচির লোকেশন আছে। হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে খামসাম রাস্তার পাশের এক বেঞ্চের উপরে বসে। তখনই ওস্তাদ জি কল দিয়ে বলে, আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে কথা দিয়েছিলে ঠিক সময়ে আসবে। ঘানশ্যাম বলে, আমি পাশের গলিতেই আছি, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি চলে আসবো। অপরদিকে বিল্ডিং এর সিকিউরিটি গার্ড কন্ট্রোল রুমে এসে পানির পাম্প চালু করতেই গুলির শব্দ পাওয়া যায়। সে বিষয়ে তেমন পাত্তা না দিয়ে আবারও অন্য এক পাম্প চালু করে। তখনই আবারও গুলির শব্দ হয়। সাথে সাথেই সিকিউরিটি গার্ড বিল্ডিং এর বাইরে এসে দেখে রাস্তার উপরে ঘানশ্যামের লাশ পড়ে আছে। ঘানশ্যামের লাশের পাশে একটা অন্ধ মহিলা বসা, আর তার পাশে এক বৃদ্ধ লোক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। খবর পাওয়ার সাথে সাথেই বান্টি পুলিশের টিম নিয়ে সেখানে আসে। লাশ অ্যাম্বুলেন্সে করে পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তখনই সেখানে আরমান আর সারনিয়া আসলে বান্টি বলে, ম্যাডামের ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এই কেসের ইনচার্জ আমি। যে লোকটা মারা গেছে তার নাম ঘানশ্যাম, বয়স প্রায় 50-এর উপরে। যে গুলি করেছে তাকে আমরা ধরেছি, তার নাম জুনায়েদ। কিন্তু লোকটা বলছে সে নাকি ঘানশ্যামকে গুলি করেনি। এই ঘটনার একজন সাক্ষীও আছে, এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড। কিন্তু যখন গুলি চলে তখন সে পানির মোটর চালু করছিল। আরো একটা মহিলা সাক্ষী আছে, তবে সেও গুলি চালাতে দেখেনি, সে সিকিউরিটি গার্ডের পরে এসেছে। তবে এই ঘটনার সময় আরো এক মহিলা ছিল, কিন্তু সে চোখে দেখতে পায় না। অন্ধ মেয়েটার নাম নির্মলা। আরমান নির্মলাকে জিজ্ঞেস করে, শুরু থেকে কি হয়েছিল আপনি আমাদের সব বলুন। নির্মলা বলে, আমি যখন আমার বন্ধু গৌরীর সাথে দেখা করতে আসছিলাম তখন হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। আমি সাথে সাথেই মাটিতে বসে সাহায্যের জন্য চিৎকার করতে থাকি। গৌরী
বলে গুলির শব্দ আর চিৎকার শুনে আমি সিকিউরিটি গার্ডের সাথে বাইরে এসে দেখি নির্মলা মাটিতে বসে আছে, পাশেই ঘানশ্যামের লাশ পড়ে আছে। তাদের কথার মাঝেই আরমান একটা টিস্যু নির্মলার মাথায় ছুঁড়ে মারে। সে আসলে দেখতে চাচ্ছিল নির্মলা সত্যি অন্ধ কিনা। কিছুক্ষণ পর সবাই থানায় এসে দেখে জুনায়েদ তার উকিল নিয়ে বসে আছে। আরমান বলে ওই লোকটা তো ওস্তাদ জুনায়েদ, অনেক বড় মাপের একজন শিল্পী। আরমান জুনায়েদকে বলে, স্যার আমি আপনার অনেক বড় ফ্যান, তবে আমার স্ত্রী আমার চাইতেও আপনার অনেক বড় ভক্ত। আপনার শায়েরি আর কবিতাগুলো না থাকলে হয়তো আমার স্ত্রীকে পেতামই না। আচ্ছা, আপনি ঘানশ্যামকে কবে থেকে চিনতেন? জুনায়েদ বলে, প্রায় 3 বছর আগে একটা প্রোগ্রামে ঘানশ্যামের সাথে আমার দেখা হয়েছিল। ঘানশ্যাম আমাকে বলেছিল আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে সুপারস্টার বানিয়ে দিব। বেশ কিছু রিল আর ভিডিও বানিয়ে সে আমার কবিতা আর শায়েরিগুলোকে ভাইরাল করে দেয়। আজ রাত 8টায় তার সাথে আমার একটা মিটিং ছিল। বিল্ডিং এর সামনে এসে আমি সিকিউরিটি গার্ডকে ঘানশ্যামের কথা জিজ্ঞেস করলে সে বলে ঘানশ্যাম একটু আগেই জগিং এর জন্য বের হয়ে গেছে। এরপর আমি ঘানশ্যামকে কল দিয়ে তার আসার জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর 2টা গুলির শব্দ শুনে আমি গলির দিকে দৌড় দেই। গলির ভিতরে গিয়ে দেখি ঘানশ্যামের লাশ পড়ে আছে, পাশে নির্মলা বসা। সেই সময় কেউ আসছে বুঝতে পেরে আমি ভয়ে ঘানশ্যামের পাশে পড়ে থাকা বন্দুকটা হাতে নিই। আর আমাকে এই অবস্থায় দেখে সিকিউরিটি গার্ড আর ওই মেয়েটা ভাবে আমি খুন করেছি। সবকিছু শুনে আরমান বলে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গুলি করেছে আপনি তাকে দেখতে পাননি আর নিজেকে রক্ষা করার জন্য ঘানশ্যামের পাশে পড়ে থাকা বন্দুকটা হাতে তুলে নিয়েছিলেন। পরের দিন সকালে থানায় বসে সবাই এই কেস নিয়ে আলোচনা করছে। নিশান আরমানকে বলে, 3 রাস্তার 3 দিকের সিসিটিভি ফুটেজ দেখেছি, অন্য কারো আসা যাওয়ার কোনো প্রমাণ নেই। আরমান বলে, হয়তো ঘানশ্যামের সাথে কারো শত্রুতা ছিল, আমাদেরকে তাকে খুঁজে বের করতে হবে। সারানিয়া জিজ্ঞেস করে, সেটা তো জুনায়েদ আলীও হতে পারে। আরমান বলে, ওস্তাদ জি কারো খুন করতেই পারে না। তখনই সেহমত এসে বলে, তুমি মানতে পারছো না কারণ তুমি ওস্তাদ জির অনেক বড় ফ্যান, কিন্তু তুমি আমাকে শিখিয়েছিলে ডিউটির সাথে যেন ব্যক্তিগত বিষয়গুলো না জড়িয়ে ফেলি। আরমান বলে, তুমি একবার ভেবে দেখো, কেউ খুন করার পরে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে কেন? সেহমত বলে, মানুষ মিথ্যা বলতে পারে কিন্তু প্রমাণ কখনো মিথ্যা বলে না। ঘানশ্যামকে যে বন্দুকটা দিয়ে খুন করা হয়েছে তার উপরে শুধুমাত্র জুনায়েদ আলীর ফিঙ্গারপ্রিন্ট আছে। আরমান বলে, যে মানুষটা ওস্তাদজিকে ফেমাস বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল তাকে মেরে ওস্তাদজির কি লাভ? তখনই দেখা যায় জুনায়েদ আলীর জামিন হয়েছে। আরমান তার সাথে কথা বলতে গেলে সেহমত বান্টিকে বলে, জুনায়েদ আলী আর ঘানশ্যামের কল রেকর্ড এবং সমস্ত ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসো। আরমান বেশ লজ্জায় জুনায়েদকে বলে, যদি আপনি অনুমতি দেন আমি আপনাকে একটা জিনিস দেখাতাম। সারানিয়া ভিডিওতে দেখায় আরমান বাঁশিতে জুনায়েদের একটা গানের সুর তোলার চেষ্টা করছে। জুনায়েদ আলী আরমানকে বলে, আগামীকাল আমার একটা শো আছে, আপনি কি আমার সাথে সেই প্রোগ্রামে পারফর্ম করবেন? আরমান আর সারানিয়া এমন একটা প্রস্তাব পেয়ে দুজনেই অবাক হয়ে জুনায়েদের দিকে তাকিয়ে থাকে। আরমান আর সারানিয়া ক্রাইম স্পটে আসলে আরমান বলে, আমি নিজের জন্য না হলেও সুস্মিতার জন্য ওস্তাদজির সাথে পারফর্ম করব। সিকিউরিটি গার্ডকে গতকাল রাতের বিষয় জিজ্ঞেস করলে সে বলে, আমি পানির মোটর চালু করতে গিয়েছিলাম, তখনই পরপর 2টা গুলির শব্দ শুনে আমি পেছনের গেট দিয়ে এই গলিতে আসি। আরমান জিজ্ঞেস করে, ঘানশ্যাম কি প্রতিদিন সন্ধ্যায় এই পথ দিয়ে হাঁটতে যেত? সিকিউরিটি গার্ড বলে, হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যা 7টায় জগিং এর জন্য বের হতো আর 8টায় এই পথ দিয়েই বাসায় ফিরতো। আমি বলতে চাই না, তারপরও আপনাদের এই ঘানশ্যামের চরিত্রটা একটু ভালো করে জানা দরকার। আপনাদের জানা দরকার যে এই ঘানশ্যামের চরিত্রটা বেশি ভালো ছিল না, সবসময় জানালা দিয়ে আশেপাশের মেয়েদের উপরে নজর রাখতো। তখন নির্মলা আর গৌরীকে বাসা থেকে বের হতে দেখে আরমান সেদিকে এগিয়ে যায়। আরমান গৌরীকে বলে, আপনার আঙ্গুলের দাগ দেখে বোঝাই যাচ্ছে আপনি একজন প্রফেশনাল গিটারিস্ট। তা আপনি ঘানশ্যামকে কতদিন থেকে চিনতেন? গৌরী বলে, তার সাথে তেমন কোনো পরিচয় ছিল না, বিল্ডিং এ আসা যাওয়ার সময় মাঝে মাঝে দেখা হতো। নির্মলা আর গৌরী চলে গেলে গাড়িতে বসে সারানিয়া গৌরী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করছে। গৌরীর পোস্ট করা প্রত্যেকটা ভিডিওতে ঘানশ্যাম কমেন্ট করেছে। সাথে সাথে নিশানকে কল দিয়ে জিজ্ঞেস করে, ঘানশ্যামের সোশ্যাল অ্যাকাউন্টে চ্যাট হিস্টোরি পেয়েছো? নিশান বলে, এই বুড়োর চরিত্র একেবারেই খারাপ, সারাদিন শুধু মেয়েদের ইনবক্সে কি আজে বাজে কথা বলতো। আরমান নিশানকে বলে, গৌরী আর ঘানশ্যামের মেসেজ গুলো আমাকে পাঠাও। সারানিয়া গৌরীর মেসেজে দেখে সেখানে লেখা, আপনি এমন করলে আমি খুব ঝামেলায় পড়ে যাব, দয়া করে আমাকে একা থাকতে দিন। থানায় এসে আরমান সেহমতকে বলে, ঘানশ্যাম গৌরীকে বিরক্ত করত, হয়তো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে গৌরীর কাছে আর কোনো উপায় ছিল না। সেহমত বলে, তুমি বুঝতে পারছো না, বন্দুকে শুধুমাত্র জুনায়েদ আলীর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, আমি প্রমাণগুলো ফলো করে খুনের মোটিভ খোঁজার চেষ্টা করছি আর এটাই আমার ডিউটি। আরমান বলে, গৌরীর কাছেও তো খুন করার মোটিভ আছে, তাকে অন্তত একবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসো। সেহমত বলে, আচ্ছা ঠিক আছে, তোমার সান্ত্বনার জন্য আমি গৌরীকে ডেকে জিজ্ঞেস করব। সেদিন রাতেই বান্টি এসে সেহমতকে বলে, ম্যাডাম এই ঘানশ্যাম তো
অনেক বড় চিটার। জুনায়েদ বেশ বয়স্ক মানুষ, সে এসব ইন্টারনেট ব্যাংকিং অথবা হিসাব নিকাশ খুব একটা বুঝতো না, তাই টাকা পয়সার ব্যাপারে তার ম্যানেজার ঘানশ্যামের উপরে অন্ধভাবে বিশ্বাস করত। জুনিয়র অফিসার দেখায় গত কনসার্টে 50 লাখ টাকা ফি পেলেও ঘানশ্যাম জুনায়েদের অ্যাকাউন্টে শুধুমাত্র 25 লাখ টাকা দেখিয়েছে, বাকি টাকা সে নিজেই খেয়ে ফেলেছে। এটা তো শুধুমাত্র একটা হিসাব, না জানি আরো কত হিসাব আছে। শেহমত বলে এই বিষয়গুলো জুনায়েদ জেনে গিয়েছিল, তার মানে জুনায়েদের কাছে ঘানশ্যামকে মারার যথেষ্ট কারণ ছিল। শেহমত টিমের সবাইকে নিয়ে জুনায়েদ আলীর প্রোগ্রামের দিকে রওনা দেয়। অপরদিকে জুনায়েদের কনসার্ট শুরু হয়ে গেছে। আরমান তার হাতে বাঁশি নিয়ে কখন তার পারফর্ম করার সময় আসবে তার জন্য অপেক্ষা করছে। তখনই শেহমত তাকে কল দিল। ফোন ভাইব্রেট থাকার কারণে আরমান তা বুঝতে পারে না। পারফর্মের সময় হয়ে যাবার কারণে আরমান স্টেজের দিকে হাঁটা দেয়। জুনায়েদ তার দর্শককে বলে, আমার পরবর্তী গানে আমার সাথে বাঁশি বাজাবে মুম্বাই পুলিশের এক সময়ের দক্ষ অফিসার আরমান মিস্ত্রি। একটা ছেলে এসে আরমানের হাত থেকে বাঁশিটা নিয়ে সেটা বাজিয়ে চেক করলে আরমানের শরীরটা ঘিন ঘিন শুরু করে। স্যার নিয়ে আরমানকে ইশারায় বলে বাঁশিটা একটা টিস্যু দিয়ে মুছে নেন। জুনায়েদ আলী গান গাওয়া শুরু করে। আরমান বাঁশিটা নিয়ে পাশে তবলা বাজাতে থাকা ছেলেটার পাঞ্জাবিতে মুছে নেয়। জুনায়েদ বারবার ইশারা করলেও আরমান কোনো মতেই বাঁশিতে ফু দিয়ে সেটা বাজাতে পারে না। অনেক চেষ্টা করেও বাঁশি বাজাতে না পারলে আরমান গানের সুরে সিটি বাজাতে শুরু করে। তখনই পুলিশের টিম এসে জুনায়েদের শো বন্ধ করে দেয়। শেহমত জুনায়েদকে বলে, আপনি জানতেন ঘানশ্যাম আপনার টাকা পয়সা সরিয়ে দিচ্ছে? জুনায়েদ বলে, আমি এসব বিষয়ে কিছুই জানি না। বান্টে জুনায়েদকে নিয়ে থানার দিকে রওনা দিলে আরমান শেহমতকে বলে, তুমি এখনো ভুল করছো। শেহমত বলে, আমি শুধুমাত্র আমার ডিউটি করছি। থানায় এসে জুনায়েদের উকিল বলে, সেদিন সন্ধ্যায় আমার ক্লায়েন্ট শুধুমাত্র ঘানশ্যামের সাথে প্রোগ্রামের বিষয়ে কথা বলতে গিয়েছিল। ঘানশ্যাম যে আমার ক্লায়েন্টের সাথে চিটারি করেছে আমার ক্লায়েন্ট তা জানতোই না। শেহমত বান্টিকে বলে, এত কথা শোনার সময় নেই, ওনাকে লকআপে নিয়ে উকিলকে বাইরে যেতে বলো। এদিকে গৌরী আর নির্মলা শেহমতের কেবিনে অপেক্ষা করছিল। শেহমত গৌরীকে বলে, তুমি ঘানশ্যামকে ভালোভাবে চিনতে, তারপরও আমাদেরকে মিথ্যা কেন বলেছিলে? যেহেতু আমরা আমাদের অপরাধীকে পেয়ে গেছি তাই তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর আর কখনোই পুলিশের সাথে মিথ্যা বলবে না। গৌরী আর নির্মলা চলে যাওয়ার সময় সে আমাদের সাথে হ্যান্ডশেক করলে আরমান বান্টিকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। দুজনের কথার মাঝে হঠাৎ জুনায়েদ আরমানকে ধাক্কা দিয়ে বান্টির বন্দুক কেড়ে নেয়। জুনায়েদ গৌরীর দিকে বন্দুক তাক করে বলে, আপনারা আমাকে এমন অপরাধের জন্য ধরেছেন যা আমি কখনো করিনি। গৌরী তার দিকে বন্দুক দেখে বলে, বিশ্বাস করুন আমি কিছুই করিনি। জুনায়েদ সাথে সাথেই নির্মলার দিকে বন্দুক তাক করে বলে, তুমি করনি? তাহলে ওকে জিজ্ঞেস করো ও কি করেছে। নিজের দিকে বন্দুক তাক করতে দেখে নির্মলার সাথে সাথেই মাটিতে বসে পড়ে। জুনায়েদ বন্দুকটা টেবিলের উপর রেখে দিলে আরমান বান্টি আর জুনায়েদকে ধন্যবাদ দেয়। আরমান নির্মলাকে বলে, সে আমাদের ডান হাতে ব্যান্ডেজ করা, কিন্তু এই কথা সে কখনো আপনাকে বলেনি। কিছুক্ষণ আগে আপনি যখন শেহমতের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন তখন আপনি দেখেন শেহমতের ডান হাতে ব্যান্ডেজ, তাই হ্যান্ডশেক করার জন্য বাম হাত এগিয়ে দিয়েছিলেন, আর তখন আমি বুঝতে পেরেছি আপনি আসলে অন্ধ না। নির্মলা বলে, ছোটবেলায় আমি যখন স্কুলে ছিলাম তখন একটা পটকার ভেতর থেকে কিছু বারুদ আমার চোখে গেলে দুই চোখের কর্নিয়া ড্যামেজ হয়ে যায়। নিজের জীবনের সব আশা যখন হারিয়ে ফেলেছিলাম তখন সঙ্গীত আমার জীবনের সঙ্গী হয়ে ওঠে। আর গান গাইতে গাইতেই হঠাৎ একদিন ঘানশ্যামের সাথে পরিচয় হয়, কিন্তু তার সাথে দেখা করে জানতে পারি সে আসলে আমার প্রতিভাকে দাম না দিয়ে আমার অন্ধত্বর সুযোগ নিতে চাচ্ছে। এরপর আমি একটা কল সেন্টারে কাজ শুরু করি। সেখানে একদিন আমি একটা গান শুনতে পাই যে গানের কথাগুলো আমি লিখেছিলাম। সে আমার গানের লিরিক্স চুরি করে একটা কোম্পানিকে বেচে দিয়েছিল। আমি তার সাথে দেখা করতে গেলেও সে আমাকে অপমান করে বের করে দেয়। 7 বছর আগে কঠোর পরিশ্রম করে চোখের অপারেশনের জন্য টাকা জমা করি। গত বছর আমি আমার চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্ট করি, কিন্তু সবার সামনে অন্ধ হওয়ার অভিনয়টা চালিয়ে যাই। গৌরী ঘানশ্যামের বিল্ডিং এই থাকতো, তাই মিউজিক ক্লাসে ভর্তি হয়ে ধীরে ধীরে আমি তার সাথে বন্ধুত্ব করি। আমি ঘানশ্যামের প্রতিদিনের রুটিন ফলো করতাম। আমি জানতাম ঠিক রাত 8টায় ঘানশ্যাম জগিং থেকে ফিরে আসে। সেদিন 8টা বাজতেই আমি হাতে গ্লোভস পরে বন্দুক নিয়ে ঘানশ্যামের জন্য অপেক্ষা করছিলাম। আমি ঘানশ্যামকে মারার পরে বন্দুকটা সেখানে রেখে হাতের গ্লোভস গুলো ড্রেনে ফেলে দেই। এরপর সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকি, যেন সেখানে কেউ আসলে তার মনে হয় একজন অন্ধ মহিলা এখান থেকে যাওয়ার সময় কেউ ঘানশ্যামকে খুন করেছে। কয়েকদিন পর জুনায়েদের কনসার্ট আবারও শুরু হয়। আরমান পাশে বসে বাঁশি বাজানোর জন্য অপেক্ষা করছে। দর্শক গাড়িতে তাকিয়ে দেখে তার স্ত্রী সুস্মিতা যেন তাকে সাহস দিয়ে বলছে, ভয় পেও না। আরমানও আজ সাহস নিয়ে বাঁশি বাজাতে শুরু করে। কনসার্ট শেষে বাসায় এসে আরমান তার দ্বিতীয় ফোন বের করে দেখে সেখানে একটা মেসেজ এসেছে, আমি বাগচির লোকেশন পেয়ে গেছি। রাতে আরমান রান্নাঘরে খাবার বানাচ্ছে। তখনই সেখানে এক বয়স্ক কাপড় এসে আরমানকে বলে, আপনি আমাদের বাসায় কি করছেন? আরমান বলে, আপনার বাসা মানে? এখানে আমি আর আমার স্ত্রী কয়েক বছর ধরে বসবাস করি। খবরটা জানার পরে বান্টি আর সারনিয়া সাথে সাথেই সেই বাসায় আসে। আরমান সারনিয়াকে বলে, আমি কিভাবে সুস্মিতার পুরনো বাসায় চলে আসলাম
বললাম আমি নিজেও জানি না। বান্টি বলে এমনটা আমার সাথে হয়েছে। কোনো কেস নিয়ে যখন খুব বেশি চিন্তা ভাবনা করি তখন সেই কেসের মধ্যেই ঢুকে যাই। শাহমাদ আরমানকে কল দিয়ে বলে আমি বাসার মালিকের সাথে কথা বলেছি, ওরা তোমার বিরুদ্ধে কোনো কমপ্লেইন করবে না। আরমান বলে আমার মনে হয় একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়া দরকার। পরের দিন সকালে আরমান এভারগ্রিন সাইকিয়াট্রিক সেন্টারে আসে। ডক্টরের জন্য অপেক্ষা করার সময় টেবিলের পেন হোল্ডার গুলো উলটপালট দেখে আরমান সেগুলো ঠিক করে দেয়। তখনই ডক্টর ললিত এসে বলে আমি আপনার হিস্টোরি পড়েছি, আপনার নজর আসলেই তীক্ষ্ণ। আরমান চেয়ারে বসে ডক্টর ললিতকে বলে আপনার ট্যুর কেমন হলো? ললিত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে আমি যে ট্যুরে গিয়েছিলাম তা আপনি কিভাবে জানলেন? আরমান বলে আপনার ঘাড়ে রোদের পোড়া দাগ আছে আর আপনার লাগেজেও এয়ারলাইন্স এর ট্যাগ লাগানো, যেটা ইন্দোনেশিয়ার বিমানের। ললিত বলে আপনি বেশ বুদ্ধিমান, তবে আপাতত বুদ্ধিটাকে সাইডে রেখে এখানে পুরোপুরি নিজেকে সুস্থ করার চেষ্টা করবেন, আর যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ ডিটেকটিভ হওয়ার চেষ্টা করবেন না। ললিত ডক্টর বিদ্যাকে ডেকে আরমানকে তার রুমে নিয়ে যেতে বলে। রুমে যাওয়ার সময় বিদ্যা আরমানকে এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে বলতে থাকে। কোথাও আর্ট ট্রিটমেন্ট হচ্ছে তো কোথাও মিউজিক ট্রিটমেন্ট। বিদ্যা শেফালি নামের একজনের সাথে পরিচয় করিয়ে দিলে আরমান তাকে বলে আমার স্ত্রীর গলাতেও ঠিক এমন একটা নেকলেস ছিল। শেফালি রেগে বলে তোর কি মনে হয় আমি তো স্ত্রীর গলা থেকে নেকলেস চুরি করেছি? শেফালি রেগে সেখান থেকে চলে গেলে বিদ্যা আরমানকে বলে কিছু মনে করবেন না, ওনার রোগটাই আসলে হঠাৎ করে রেগে যাওয়া। আরমানকে তার রুমে এনে বিদ্যা কিছু মেডিসিন দিলে আরমান জিজ্ঞেস করে এসব কিসের ওষুধ? বিদ্যা বলে তেমন কিছু না, কয়েকটা ভিটামিন আর রিল্যাক্স হওয়ার জন্য। বিদ্যা যাওয়ার সময় বলে আগামীকাল সকাল 8টায় আপনার আর্ট থেরাপি শুরু হবে। বিদ্যা চলে গেলে আরমান মুখ থেকে মেডিসিন গুলো বের করে ফেলে দেয়। আসলে সেদিন রাতে মেসেজ এসেছিল বাগচির লোকেশন পাওয়া গেছে, আর গত বছর বাগচিকে সেন্ট্রাল জেল থেকে এই এভারগ্রিন সাইকিয়াট্রিক সেন্টারে পাঠানো হয়েছিল। এই সাইকিয়াট্রিক সেন্টারে আসার জন্যই আরমান সেদিন সুস্মিতার পুরনো বাসায় গিয়ে মানসিক অসুস্থ হওয়ার ভান করেছিল। আরমান শার্টের কলা থেকে একটা ছবি বের করে বলে তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সন্তোষ বাগচি। পরের দিন আর্ট থেরাপির সময় সেখানকার ডিউটিরত ডক্টরের কাছে কল আসলে ডক্টর বাইরে যায়। আরমান বাগচির ছবিটা পাশের মহিলাকে দেখিয়ে জিজ্ঞেস করে আপনি কি এই লোককে দেখেছেন? মহিলাটা মাথা নাড়িয়ে বলে না, কিন্তু এক বৃদ্ধ লোক ছবিটা দেখে বলে এটা তো সন্তোষের ছবি। সন্তোষ নাম শোনার পর থেকেই আশেপাশের সব রোগী বেশ ঘাবড়ে যায়। পাশ থেকে এক রোগী বেশ রাগী কণ্ঠে বলে মেডিসিনের ওভারডোজের কারণে সন্তোষ মারা গেছে। শেফালি বলে সন্তোষকে ডক্টর ললিতের সহ্য হচ্ছিল না, তাই ওই শয়তান ডক্টর সন্তোষকে মেরে ফেলেছে। কিন্তু বাকি রোগীগুলো তার উপর রেগে বলে তুমি সবসময় ডক্টর ললিতের উপরে মিথ্যা দোষ চাপাও। সব রোগীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ক্যামেরায় এসব দেখে ললিত আর বিদ্যা তাড়াতাড়ি সেখানে আসে। ললিত আরমানকে চেম্বারে ডেকে বলে আমি ফুটেজে দেখেছি তুমি অন্য রোগীদের কিছু একটা জিজ্ঞেস করছিলে, এটা তো তোমার তদন্তের জায়গা না। আরমান বলে ওরা একটা আনসলভ কেসের কথা বলছিল। ললিত বলে সন্তোষের কেসে কোনো কিছুই আনসলভ নেই, মরফিনের ওভারডোজের কারণে সন্তোষ মারা গেছে, পুলিশের তদন্তে সেটা প্রমাণ হয়েছে। আরমানকে অস্বাভাবিক আচরণ করতে দেখে ললিত বিদ্যাকে কল দিয়ে বলে আরমানের মেডিসিন গুলো আমার চেম্বারে পাঠাও। আরমান মেডিসিন খাওয়ার পরে চেম্বার থেকে চলে গেলে ললিত ডক্টর ফার্নান্ডিসকে কল করে বলে আমার মনে হয় আরমান ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ছে। রাতে আরমানের ইলিউশন শুরু হয়, তার মনে হয় তার পাশে সুস্মিতা দাঁড়িয়ে আছে। আরমান সুস্মিতাকে বলে আমি তোমার খুনের কেস সমাধান করতে এসেছি, কিন্তু ওরা আমাকে সমাধান করতে দিচ্ছে না, তুমি সন্তোষের ব্যাপারে কি জানো? নিজের ইমাজিনেশনের মধ্যেই আরমান সন্তোষকে জিজ্ঞেস করে তুমি সুস্মিতাকে কি বলেছিলে, কিন্তু দুজনের কাছ থেকে আরমান কোনো উত্তর পায় না। পরদিন সারমান নিয়া আরমানের সাথে দেখা করতে আসলে ললিত বলে কেস খুঁজতে খুঁজতে এটা তার কাছে এক ধরনের নেশায় পরিণত হয়েছে। এখানে এসেও সে সবাইকে সন্দেহ চোখে দেখে। সারনিয়া বলে আমি তার সাথে অনেক দিন ধরে আছি, আমার মনে হয় আমি তার সাথে থাকলেই সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু ললিত মানা করে বলে আমরা বাইরের কাউকে পেশেন্টের সাথে রাখতে পারবো না, তুমি তার সাথে কথা বলতে পারো, তবে সে যা বলবে তা বিশ্বাস করার দরকার নেই। আরমান সারনিয়াকে বলে আমি সুস্মিতার পুরনো বাসায় জেনে বুঝে গিয়েছিলাম। এই সেন্টারে এক পেশেন্ট ছিল, তার নাম সন্তোষ বাগচি, সে সুস্মিতার ক্লায়েন্ট ছিল। আমি এখানে সন্তোষ বাগচিকে খুঁজতে এসেছি, কিন্তু এখানে এসে জানতে পেরেছি বাগচিকে কেউ খুন করেছে, আর এইসবের সাথে নিশ্চয়ই ডক্টর ললিতের কোনো না কোনো যোগাযোগ আছে। ওরা আমাকেও এমন সব ওষুধ দিচ্ছে যা খেলে আমার ইলিউশন হয়। আমাকে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমার ঘরে গিয়ে ওই ফোনটা চেক করো। তোমার যখন বিশ্বাস হবে তখন শাহমাদকে সন্তোষ বাগচির কেসটা আবার ওপেন করতে বলবে। তবে কেন যেন মনে হয় সারনিয়া আরমানের কথায় বিশ্বাস করছে না। সারনিয়া চলে যেতেই শেফালি এসে আরমানের কলার ধরে বলে তুই আমার নেকলেস চুরি করেছিস, আমি জানি তুই আর ডক্টর ললিত একসাথে কাজ করিস। শেফালিকে ইঞ্জেকশন দিয়ে বিদ্যা পকেট থেকে একটা টিপ কলম বের করে। কলমটার প্রতিবার প্রেস করার সময় ব্যাকওয়ার্ড করতে থাকে। 10 থেকে 1 পর্যন্ত গুনতে গুনতে শেফালি ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এরপর বিদ্যা যা বলে শেফালি তাই করে, যেন সে শেফালিকে নিয়ন্ত্রণ করছে। রাতে আরমান সবার চোখ ফাঁকি দিয়ে ললিতের চেম্বারে আসে। প্রত্যেকটা আলমারি খুঁজতে খুঁজতে সেখানে সন্তোষ
বাগচি নামের একটা ফাইল পায়। ফাইল থেকে একটা পেপার নিয়ে পকেটে রাখতেই ললিত চলে আসে। আরমানকে দেখে বলে, অনুমতি ছাড়াই তুমি আবার আমার চেম্বারে কি করছো? আর এই সন্তোষ বাগচির সাথে তোমার সমস্যা কি? আসার পর থেকেই তার পেছনে পড়ে আছো। আরমান বলে, সন্তোষ আমার স্ত্রীর ক্লায়েন্ট। আমার স্ত্রীর হত্যার ব্যাপারে সন্তোষের কাছে তথ্য ছিল, তাই আমি সন্তোষের কেসের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। ললিত কম্পিউটারে একটা ফুটেজ অন করে বলে, ফুটেজে যাকে দেখছো সেই হচ্ছে সন্তোষ। মরফিনের প্রতি সে এতটাই আসক্ত ছিল যে মরফিন না পেলে সে পাগল হয়ে যেত। ড্রাগস না পেয়ে একদিন আমাদের মেডিসিন রুমে গিয়ে নিজেই মরফিন পুশ করে, আর ওভারডোজের কারণে সন্তোষ সেখানেই মারা যায়। পোস্টমর্টম রিপোর্টেও মরফিনের ওভারডোজ পাওয়া গেছে। আর মানে ইলুশন হলে পাশ থেকে বাগচি বলে, এই শয়তানটার কথায় বিশ্বাস করো না, ওই আমাকে খুন করেছে। এই হাসপাতালে ভালো করে খুঁজলেই তুমি প্রমাণ পেয়ে যাবে। আরমান জিজ্ঞেস করে, তাহলে তুমি বলতে চাচ্ছ ললিত জেনে শুনে প্রমাণ লুকাচ্ছে? বাকি সব ডক্টর আর স্টাফরা আসলে ললিত বলে, আরমানকে নিয়ে এখন এই স্পেশাল রুমে যাও। অপরদিকে সারানিয়া আরমানের দ্বিতীয় ফোনটা চেক করে সাথে সাথেই সেহমতকে কল দেয়। এদিকে আরমানকে স্পেশাল রুমে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছে। পোশাকটা এমন ভাবে ডিজাইন করা যে আরমান চাইলেও নিজেকে ছাড়াতে পারছে না। কিন্তু এক স্টাফ আরমানের জন্য ইঞ্জেকশন নিয়ে স্পেশাল রুমে আসলেই আরমান তাকে স্পেশাল রুমে লক করে পালিয়ে যায়। তখনই সেহমত আর সারানিয়া ললিতের চেম্বারে এসে বলে, আরমানকে এখনই ছেড়ে দিতে হবে। ললিত জানায় আরমানকে স্পেশাল চেম্বারে রাখা হয়েছে। অপরদিকে আরমান হাসপাতালের কোনায় এসে সন্তোষের ফাইল থেকে আনা কাগজটা বের করে পড়তে শুরু করে। সেখানে রিপোর্টে লেখা সন্তোষের ট্রাইপানোফোবিয়া আছে। ট্রাইপানোফোবিয়া হচ্ছে ইঞ্জেকশন অথবা সুজালো কিছু দেখলে সেই ব্যক্তি প্রচন্ড ভয় পায়। তখনই বিদ্যা এসে আরমানকে একটা ইঞ্জেকশন পুশ করে। আরমান বলে, আপনি আমাকে ইঞ্জেকশন কেন দিলেন? আমি তো ঠিক আছি। সন্তোষের খুনের সাথে ডক্টর ললিতের কোনো না কোনো সম্পর্ক আছে, আমি সেটাই খুঁজে বের করার চেষ্টা করছি। বিদ্যা বলে, তুমি একটু শান্ত হও। ডক্টর ললিতের উপরে আমারও সন্দেহ আছে, এখন নিজেকে শান্ত করো আর আমার সাথে সাথে ব্যাকওয়ার্ড গুনতে থাকো। বলেই বিদ্যা 10, 9, 8 এমন করে গুনতে শুরু করে। আরমানের মনে পড়ে ঠিক এমন ভাবে ইঞ্জেকশন দিয়ে ব্যাকওয়ার্ড কাউন্ট করে বিদ্যা শেফালিকে কন্ট্রোল করতে পারে। বিদ্যা শেফালিকে কন্ট্রোল করে। আরমানের মনে পড়ে বিদ্যা একজন সাইকোলজিস্ট, সে সন্তোষকে ঠিক এভাবেই কন্ট্রোল করার চেষ্টা করত। সাথে সাথে আরমান বিদ্যার পকেট থেকে হাত বের করে কলমটা দেখে বলে, তুমি আমাকে হিপনোটাইজ করছো। সন্তোষের রিপোর্টটা হাতে নিয়ে বলে, সন্তোষ বাগচির ট্রাইপানোফোবিয়া ছিল, সে ইঞ্জেকশন দেখলেই ভয় পেত। এমন রোগী নিজেকে কখনোই ইঞ্জেকশন দিতে পারে না। তুমি মানুষকে সিডাকটিভ ড্রাগস ইনজেক্ট করো, যার কারণে তাদের ডোপামিন কমে যায়। সন্তোষের সাথেও তুমি সেদিন এমনটাই করেছিলে, যেন তুমি তাকে হিপনোটাইজ করতে পারো। তাকে হিপনোটাইজ করে মরফিনের ওভারডোজ নিতে বাধ্য করেছো। ধরা পড়ে গেছে বুঝতে পেরে বিদ্যা পাড়াতে গেলেই সেখানে সেহমত চলে আসে। আরমান বিদ্যাকে জিজ্ঞেস করে, শুধু একটা কথার উত্তর দাও, তুমি এই কাজ কেন করেছো? বিদ্যা বলে, আমি জানি তুমি সন্তোষের সাথে সুস্মিতার জন্য দেখা করতে এসেছিলে, তবে আমার মনে হয় ওই কেসের কথা ভুলে যাওয়া ভালো। এটা কোনো সাধারণ কেস না। এই কেসের পেছনে যারা আছে তারা এই শহরের নাম করা ব্যক্তি। আমি ওদের থামানোর চেষ্টা করেছিলাম, সেই শাস্তি এখনো পাচ্ছি। সন্তোষের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না, কিন্তু ওকে মারা ছাড়াও আমার কাছে কোনো উপায় ছিল না। আরমান জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে আমি এখানে কেন এসেছি? বিদ্যা বলে, তোমার আগে একজন সাংবাদিক এসেছিল, সেও এসব প্রশ্নই করছিল। আরমান সাংবাদিকের নাম জিজ্ঞেস করলে বিদ্যা কোনো উত্তর না দিয়েই সেখান থেকে পড়ে মারা যায়। বিদ্যার লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলে সেহমত আরমানকে বলে, বিষয়টা অনেক সিরিয়াস হয়ে গেছে। সুস্মিতার কেসে এত বড় একটা প্রমাণ পেয়েছো, সেটা আমাদের বলা উচিত ছিল। আরমান বলে, যে লোকটা আমাকে ইনফরমেশন দিচ্ছিল সে বলেছিল কাউকে বিশ্বাস করা উচিত হবে না। সেহমত বলে, আজ থেকে এই কেসের তদন্ত আমরা সবাই মিলে করব। তখনই একজন কল করে সেহমতকে একটা খবর দেয়। সেহমত ফোন রেখে আরমানকে বলে, বিদ্যা যে সাংবাদিকের কথা বলছিল তার লাশ পাওয়া গেছে, মনে হচ্ছে সে নিজেকেই শেষ করে দিয়েছে। সাথে সাথেই সবাই সেখানে পৌঁছালে বান্টি বলে লোকটার নাম জয় মজুমদার। আরমান বান্টিকে মজুমদারের ফোন অন করতে বলে। ফোনে একটা লোগো দেখে আরমান সবাইকে বলে, এতদিন ধরে যে আমাকে তথ্য দিচ্ছিল সেই এই ব্যক্তি। আরমান ধুয়ে থাকা চাদর, নিচে পড়ে থাকা চেয়ার আর মজুমদারের গলার দাগ দেখে বলে, মজুমদার নিজেকে শেষ করেনি, তাকে খুন করা হয়েছে। বিদ্যার মৃত্যু আর মজুমদারের খুনের রহস্য নিয়েই শেষ হয়ে যায় মিস্ট্রি ওয়েব সিরিজের সিজন 1। সুস্মিতাকে কে আর কেনই বা খুন করেছিল আর মজুমদারকে বা কে খুন করলো, এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে সিজন 2 এর জন্য, যা কবে আসবে সে বিষয়ে কোনো আপডেট এখনো পাওয়া যায়নি।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।